মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে বর্ষার রাতটি অত্যন্ত ভয়াবহ ছিল। বৃষ্টির ফোঁটা অঞ্জলির চোখের জলের সঙ্গে মিশে বয়ে যাচ্ছিল। তার গর্ভে বেড়ে ওঠা ছোট্ট প্রাণটিও হয়তো মায়ের কষ্ট উপলব্ধি করতে পারছিল। অঞ্জলি হাঁটু গেড়ে বসল, নিজের স্বামী রাহুলের পা দুটো শক্ত করে জড়িয়ে ধরেছিল। তার চোখে এক অদ্ভুত হতাশা ও যন্ত্রণা ছিল, যা পাষাণ হৃদয়ের মানুষকেও গলিয়ে দিতে পারত। কিন্তু রাহুলের চোখে কেবল একটি শীতল দ্যুতি ছিল, যাতে ভালোবাসার কোনো চিহ্নই ছিল না। নিষ্ঠুরভাবে সে অঞ্জলির কাঁপতে থাকা হাত দুটো ঝেড়ে ফেলল। জনাকীর্ণ সেই রেলওয়ে স্টেশনে, যেখানে সবাই নিজের গন্তব্যের দিকে ছুটে চলছিল, অঞ্জলির পৃথিবী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। রাহুল তার হাতে থাকা শেষ কয়েকটি টাকার ছোট পুটলিটাও নির্মমভাবে কেড়ে নিল। তার নজর এখন আর অঞ্জলির দিকে ছিল না, বরং বিলাসবহুল প্রথম শ্রেণীর কামরার দিকে ছিল, যেখানে কবিতা কাপুর তার জন্য অপেক্ষা করছিল। কবিতা, যে এক ধনী শিল্পপতির একমাত্র মেয়ে ছিল, নিজের মূল্যবান ও চকচকে রেশমি শাড়িতে কোনো রানীর মতো দাঁড়িয়েছিল। তার অহংকার ও দম্ভ তার চোখ দিয়ে স্পষ্ট ফুটে উঠছিল। রাহুল একবারও পিছন ফিরে তার সেই স্ত্রীকে দেখল না, যে তার জন্য নিজের সব কিছু বাজি রেখেছিল। সে কবিতার হাত ধরে নিল, যেন সে সবচেয়ে মূল্যবান কোনো রত্ন পেয়েছে। অঞ্জলির চিৎকার স্টেশনের কোলাহল আর ট্রেনের বিকট হুইসেলের শব্দে কোথাও যেন হারিয়ে গেল। সে অসহায় হয়ে সেই ট্রেনটিকে দূরে চলে যেতে দেখছিল, যা তার শিথির সিঁদুর আর সন্তানের ভবিষ্যৎকে নিয়ে যাচ্ছিল। বৃষ্টির জল তার মুখে পড়ছিল, কিন্তু বুকের ভেতরের আগুন তাকে ক্রমাগত জ্বালিয়ে ছাই করছিল। রেলওয়ে প্ল্যাটফর্মের সেই শীতল মাটি সেই গর্ভবতী নারীর জন্য অত্যন্ত কঠোর ছিল, কিন্তু সমাজের নিষ্ঠুরতা তার চেয়েও অনেক বেশি ভয়াবহ ছিল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষ কেবল তামাশা দেখছিল, কারোর চোখে দয়া তো কারোর মুখে উপহাস স্পষ্ট ফুটে উঠছিল। কেউ এগিয়ে এসে সেই ভেঙে পড়া অসহায় নারীকে একটু সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টাটুকুও করল না। অঞ্জলি গভীরভাবে উপলব্ধি করল যে এই স্বার্থপর পৃথিবীতে তার এবং তার অজাত সন্তানের আর কেউ নেই। হঠাৎ পেটে তীব্র ব্যথা উঠে তাকে বাস্তবে ফিরিয়ে দিল। সে দুই হাতে পেট জড়িয়ে ধরল এবং ব্যথায় চোখ দুটো বন্ধ করে নিল। অতীতের সমস্ত স্মৃতি তার মস্তিষ্কে কোনো পুরনো সিনেমার মতো ঘুরতে লাগল। সেই পবিত্র সময়, যখন রাহুল পবিত্র অগ্নিকে ঘিরে 7 পাক ঘোরার সময় আজীবন পাশে থাকার মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল। অঞ্জলি তার সমস্ত সঞ্চয়, মা বাবার পৈতৃক ভিটে বাড়ি, সব কিছু রাহুলের ডুবে যাওয়া ব্যবসা বাঁচাতে বিক্রি করে দিয়েছিল। আজ যখন সে পুরোপুরি ভেঙে পড়েছিল, তখন সেই স্বামী তাকে রাস্তায় একা ফেলে চলে গেল। কবিতা কাপুরের সেই ব্যঙ্গাত্মক ও অত্যন্ত অহংকারী মুখটি অঞ্জলির বন্ধ চোখের সামনে বারবার ভেসে উঠছিল। সেই রূপসী নারী, যে নিজের ধন সম্পদের জোরে অঞ্জলির সাজানো সংসার ছাড়খাড় করে দিয়েছিল। অঞ্জলি জানত যে রাহুল সব সময়ই একজন স্বার্থপর মানুষ ছিল, কিন্তু সে কখনো স্বপ্নেও ভাবেনি যে টাকার লোভ তাকে এতটাই অন্ধ করে দেবে যে সে নিজের রক্তের সন্তানকেও এত সহজে ত্যাগ করবে। ট্রেনের লাল বাতিগুলো এখন গাঢ় অন্ধকারে মিলিয়ে গেছিল, এবং তাদের সঙ্গে অঞ্জলির নিষ্পাপ পরিচয়ও মুছে গেল। বৃষ্টির তীব্রতা এখন আরও বেড়ে গেছিল, যেন উপরের দেবতাও এই ঘোর অন্যায়ে অশ্রুপাত করছিলেন। অঞ্জলি অনেক কষ্টে নিজেকে সামলাল এবং ধীরে ধীরে প্ল্যাটফর্মের সেই শীতল মাটি থেকে উঠে দাঁড়াল। তার জামাকাপড় পুরোপুরি ভিজে গেছিল এবং দুর্বল শরীর ঠান্ডায় কাঁপছিল, কিন্তু তার চোখে এখন আর একটিও জল ছিল না। অশ্রুর জায়গায় এখন এক অদ্ভুত গভীর শূন্যতা দখল করে নিয়েছিল। সে ধীরে ধীরে পা ফেলে স্টেশনের মূল হলের দিকে যেতে লাগল, যেখানে ভগবান গণেশের এক বিশাল মূর্তি স্থাপিত ছিল। সেই প্রাচীন মূর্তির সামনে সবসময় জ্বলতে থাকা মাটির প্রদীপটি আজও প্রবল বাতাস আর ভয়াবহ ঝড় সত্ত্বেও ক্রমাগত মিটমিট করে জ্বলছিল। অঞ্জলি তার ভেজা কাঁপতে থাকা হাত দুটো জোড় করল এবং ভগবান গণেশের সেই অত্যন্ত শান্ত ও দয়াময় মূর্তির দিকে তাকাল। সে কোনো অভিযোগ করল না, কোনো ভিক্ষা চাইল না, এবং নিজের দুর্ভাগ্যকেও কষল না। সে কেবল একটি দীর্ঘশ্বাস ফেলল এবং তার অজাত সন্তানের সুরক্ষার জন্য এক নীরব প্রার্থনা করল। অঞ্জলি ভালোভাবেই বুঝে গিয়েছিল যে দেবতাদের সামনে কেঁদে সমাজের এই তেতো সত্য কখনো বদলাবে না। তাকে এখন নিজেকেই নিজের সম্মান ও জীবনের কঠিন লড়াই লড়তে হবে। হে বিঘ্নহর্তা, অঞ্জলির কাঁপতে থাকা ঠোঁট থেকে অত্যন্ত ধীর কিন্তু অসীম দৃঢ় একটি কণ্ঠস্বর বেরোল। আজ এই পবিত্র স্থানে আমারই স্বামী আমাকে এবং আমার আগত নিষ্পাপ সন্তানকে ত্যাগ করেছে। আজ থেকে আমার আগের জীবন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেল।
এখন আমি কেবল এক দুর্বল ও অসহায় স্ত্রী নই, বরং এক সিংহীর মতো মা। তার লাল হয়ে যাওয়া চোখে এক নতুন ও প্রজ্বলিত দীপ্তি জন্ম নিচ্ছিল, যা বৃষ্টির নোনতা জলে অস্পষ্ট হতে পারে না। আমি আজ এখানে আপনার সামনে এই প্রতিজ্ঞা করছি যে আমি আমার সন্তানকে এই নির্দয় ও স্বার্থপর পৃথিবীতে কখনো অনাথ বা দুর্বল অনুভব হতে দেব না। আমি তার সবচেয়ে বড় শক্তি হব, সমাজের প্রতিটি আঘাত সহ্য করার মতো তার ঢাল হব। সে তার ভেজা শাড়ির আঁচল দিয়ে নিজের ম্লান মুখটি মুছল। তারপর শেষবারের মতো সেই দীর্ঘ ও জনমানবহীন রেল লাইনের দিকে ফিরে তাকাল, যেখান দিয়ে রাহুল চিরদিনের জন্য তার জীবন থেকে চলে গিয়েছিল। স্টেশনের বাইরে মুম্বাই শহরের দ্রুত গতিতে ছুটে চলা জীবন তাকে এক খোলা চ্যালেঞ্জ জানাচ্ছিল। এই অসীম ও সম্পূর্ণ অচেনা শহরে, যেখানে প্রতিদিন হাজার হাজার নতুন মানুষ চোখে অজস্র সোনালী স্বপ্ন নিয়ে আসে, অঞ্জলির বহু বছরের পুরনো স্বপ্ন আজ নির্মমভাবে ভেঙে গুড়িয়ে মাটিতে মিশে গিয়েছিল। কিন্তু এই ভেঙে যাওয়া চুরমার হয়ে যাওয়া স্বপ্নের ব্যথাতুর ছাই থেকেই এক নতুন, নির্ভীক ও শক্তিশালী অঞ্জলির জন্ম হচ্ছিল। সেই অঞ্জলি যে ভবিষ্যতে আর কখনো কোনো পরিস্থিতিতেই কারো সামনে মাথা নোয়াবে না। স্টেশনের বিশাল প্রবেশদ্বারের ঠিক বাইরে একটি খুব পুরনো চায়ের দোকান খোলা ছিল। সেই দোকানে রাখা পুরনো রেডিওতে খুব পুরনো ও করুণ একটি হিন্দি গান বাজছিল, যা সেই রাতের পরিবেশের ভয়াবহ বিষাদকে আরও গাঢ় করে তুলছিল। অঞ্জলি অত্যন্ত স্নেহের সঙ্গে তার পেটে হাত বুলাল এবং নিজের ভেতরে বেড়ে ওঠা সন্তানকে গভীরভাবে অনুভব করে এক হালকা কিন্তু সত্যি হাসির রেখা নিজের মুখে ফুটিয়ে তোলার আপ্রাণ চেষ্টা করল। আমরা দুজন এই বিশাল পৃথিবীতে একদম একা নই, আমার প্রিয় সন্তান, সে মনে মনে নিজেকে সান্ত্বনা দিয়ে অত্যন্ত ভালোবাসার সঙ্গে বলল। আমাদের কাছে সবসময় একে অপরের সত্যিকারের সঙ্গ রয়েছে এবং এখন থেকে এটাই আমাদের সবচেয়ে বড় ও অজেয় শক্তি। আমাদের কোনো মিথ্যে আশ্রয়ের কোনো প্রয়োজন নেই। সে স্টেশনের সেই চওড়া পাথরের সিঁড়িগুলো ধীরে ধীরে পার হল এবং মুম্বাইয়ের সেই অন্ধকার বৃষ্টি ভেজা সম্পূর্ণ অচেনা রাস্তায় নিজের শক্ত পদক্ষেপ রাখল। রাতের ঘন কালো অন্ধকার অত্যন্ত গভীর ছিল এবং সামনের পথ একদমই অজানা, কিন্তু অঞ্জলির পদক্ষেপে এখন আর আগের মতো কোনো টলমল ভাব বা ভয় বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। সে নিজের মনে এটি পুরোপুরি স্থির করে নিয়েছিল যে সে তার এবং তার আগত সন্তানের জন্য একদম নতুন ও সম্মানজনক জীবন গড়ে তুলবে। চাই এর জন্য তাকে ভবিষ্যতে যতই বড় ও ভয়াবহ মূল্য দিতে হোক না কেন, সে পিছু পা হবে না। সমাজের তীক্ষ্ণ তাচ্ছিল্য, ভীষণ দারিদ্র্য আর খালি পেটে ঘুমানোর পরিস্থিতি সবকিছু হাসি মুখে সহ্য করার জন্য সে এখন মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়ে গিয়েছিল। তার সংকল্প এখন হিমালয় পর্বতের মতো অটল এবং লোহার মতো অত্যন্ত শক্ত হয়ে উঠেছিল। ছত্রপতি শিবাজি টার্মিনাসের সেই বিশাল ও ঐতিহাসিক রেলওয়ে স্টেশন, যা আজ তার ধ্বংস ও ভেঙে যাওয়া হৃদয়ের সবচেয়ে বড় নীরব সাক্ষী হয়েছিল, সবসময় এখানেই দাঁড়িয়ে থাকবে। তার পূর্ণ বিশ্বাস ছিল যে সময়ের চাকা একদিন অবশ্যই ঘুরবে এবং কর্মের নিয়ম নিজের বিচার করবে। এই স্টেশন, যা আজ তাকে এক বেসহারা নারী হিসেবে বের করে দিয়েছে, একদিন তার এই মহান সাফল্য, শক্তি ও অভূতপূর্ব প্রত্যাবর্তনের সাক্ষী অবশ্যই হবে। এই রাতটি তার শেষের রাত ছিল না, বরং এক নতুন ও শক্তিশালী যুগের সূচনার রাত ছিল। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে এগিয়ে যেতে লাগল, কিন্তু তার বুকে এখন এক অদ্ভুত উত্তাপ ছিল। মুম্বাইয়ের রাস্তাগুলো, যা আগে তার কাছে ভীষণ ডরারহনা ও অচেনা মনে হচ্ছিল, এখন তার জীবনের নতুন যুদ্ধক্ষেত্র বলে মনে হচ্ছিল। প্রতিটি পার হয়ে যাওয়া গাড়ির আলো আর প্রতিটি ঝলমলে ইমারত তাকে মনে করিয়ে দিচ্ছিল যে এই শহরে কেবল শক্তিশালী মানুষদেরই জায়গা আছে। সে নিজের মুষ্টি শক্ত করল এবং মনে মনে নিজের কাছেই ওয়াদা করল যে সে এই নির্দয় শহরকে নিজের শক্তি ও যোগ্যতার প্রমাণ দিয়েই ছাড়বে। রাতের নিস্তব্ধতা যতই গভীর হচ্ছিল, অঞ্জলির মনের কোলাহল ততই শান্ত হয়ে আসছিল। সে জানত যে সামনের দিনগুলো অত্যন্ত চ্যালেঞ্জিং হতে চলেছে। থাকার জন্য কোনো ছাদ ছিল না এবং পেট ভরানোর জন্য একটি টাকাও ছিল না। কিন্তু এক মায়ের হৃদয় পৃথিবীর সবচেয়ে শক্ত জিনিস হয়, যাকে কোনো ঝড়ই সহজে ভাঙতে পারে না। সে ধারাভীর সংকীর্ণ ও নোংরা বস্তির দিকে এগোতে লাগল, কারণ সে জানত যে ধনীদের এই শহরে কেবল গরিবদের বস্তি তাকে আশ্রয় দেবে। অঞ্জলির পা ছিল ভারী, কিন্তু তার চিন্তা এখন আকাশের মতো একদম পরিষ্কার ও বিশাল হয়ে গিয়েছিল। রাহুলের সেই প্রতারক মুখটি এখন তার কাছে আর কোনো গুরুত্ব রাখত না,
সে তার জীবনের কেবল একটি খুব খারাপ অধ্যায় মাত্র হয়ে গিয়েছিল। এখন তাকে কেবল তার এবং তার আগত সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের দিকে পুরোপুরি মনোযোগ দিতে হবে। তাকে সমাজের সেই সব কঠোর নিয়ম ও অনুদার ঐতিহ্যগুলোকে ভাঙতে হবে যা এক একা ও বেসহারা নারীকে সবসময় দুর্বল ও লাচার মনে করে তাকে নির্মমভাবে পিষে ফেলার চেষ্টা করে। বাতাসে উড়ে আসা কিছু শুকনো পাতা তার পায়ের কাছে এসে পড়ল, যেগুলোকে সে নিজের পায়ে পিষে ফেলে সামনের পথ পার করল। এটি এক খুব স্পষ্ট ইঙ্গিত ছিল যে যেই তার রাস্তার আসবে বা তাকে নিচে ফেলার চেষ্টা করবে তারও এই একই পরিণতি হবে। এখন সে আর কোনো অসহায় বা বেচারি অঞ্জলি ছিল না যাকে যে কেউ সহজে ধোঁকা দিতে পারে। সে এখন এক জ্বলন্ত অগ্নিশিখা হয়ে উঠেছিল, যে নিজের রাস্তায় আসা প্রতিটি বড় থেকে বড় ও ভয়াবহ বাধাকে সম্পূর্ণরূপে জ্বালিয়ে ছাই করে দেবে। দূরে কোথাও এক পুরনো ও ভাঙা ঘড়িতে রাতের ঠিক 12টা বাজার জোর সংকেত দিল, যা পুরনো দিনের শেষ এবং একদম নতুন দিনের সূচনার স্পষ্ট প্রতীক ছিল। অঞ্জলি তার চোখে লালিত সেই নতুন স্বপ্নগুলোকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। ছত্রপতি শিবাজি টার্মিনাসের সেই ভয়াবহ রাত এখন ইতিহাসের পাতায় চিরদিনের জন্য দফন হয়ে গিয়েছিল। কালকের সূর্য যখন এই শহরে উঠবে তখন তা অঞ্জলির এক নতুন, অত্যন্ত শক্তিশালী ও অভূতপূর্ব অবতারকে স্বাগত জানানোর জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। মুম্বাইয়ের মুষলধারায় ভিজতে থাকা অঞ্জলি ধারাভির সেই সংকীর্ণ ও কাঁদা ভরা গলিগুলোতে পৌঁছে গিয়েছিল। এটি এশিয়ার সবচেয়ে বড় বস্তি ছিল, যেখানে দারিদ্র্য ও বাধ্যবাধকতা প্রতিটি মোড়ে প্রকাশ্যে ঘুরে বেড়াত। কিন্তু বড় বড় প্রাসাদে থাকা সেই ধনী মানুষদের বিপরীতে এখানকার গরিব অধিবাসীদের হৃদয়ে এখনও মানসিকতা ও দয়া বাকি ছিল। এক বৃদ্ধা নারী, যাকে সবাই ভালোবেসে আম্মা বলে ডাকত, অঞ্জলির এই করুণ অবস্থা দেখে তাকে তৎক্ষণাৎ নিজের ছোট টিনের চাল চুইয়ে জল পড়া ঝুপড়িতে আশ্রয় দিল। আম্মার সেই ছোট ঘরে কোনো বিশেষ সুখ সুবিধা ছিল না, কিন্তু সেখানে অঞ্জলি যে মানসিক শান্তি ও নিরাপত্তা অনুভব করল তা রাহুলের সেই বিলাসবহুল বাংলোয় কখনো পায়নি। দিন খুব দ্রুত কাটতে লাগল এবং অঞ্জলির পেট এখন বেশ বড় হয়ে গিয়েছিল। সে দিনরাত অন্যের বাড়িতে বাসন মাজা ও কাপড় কাচার মতো অত্যন্ত ভারী ও ক্লান্তিকর কাজ করত। তার কোমর প্রায়ই ব্যথায় ভেঙে আসত, কিন্তু সে তার আগত সন্তানের ভবিষ্যতের জন্য সব ধরনের কষ্ট সহ্য করতে প্রস্তুত ছিল। কয়েক মাস পর এক অত্যন্ত ভয়াবহ ও ঝোড়ো রাতে অঞ্জলি একটি অত্যন্ত সুন্দর ও সুস্থ পুত্র সন্তানের জন্ম দিল। সে তার এই প্রিয় ছেলের নাম রাখল আরব, যার অর্থ শান্তি ও জ্ঞান। আরবের জন্ম অঞ্জলির জীবনে এক নতুন শক্তি ও অসীম আশার সঞ্চার করেছিল। সে যখন প্রথমবারের মতো নিজের নবজাতক শিশুকে বুকের সঙ্গে জোড়াল, তখন তার চোখ থেকে আনন্দের জল গড়িয়ে পড়ল। তার মনে হল যেন পৃথিবীর সমস্ত সুখ ও সম্পদ সে এই একটি মুহূর্তেই পেয়ে গেছে। অঞ্জলি ধারাভির নোংরা জল ও রোগব্যাধি থেকে নিজের নবজাতককে বাঁচাতে দিনরাত এক করে দিয়েছিল। সে আরবকে সব সময় একটি পুরনো কিন্তু একদম পরিষ্কার সুতির কাপড়ে জড়িয়ে রাখত, যাতে তার কোনো বিপজ্জনক ইনফেকশন না হয়ে যায়। বস্তিতে অনেক সময় মারাত্মক জ্বর ও কলেরার মতো প্রাণঘাতী রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ত। এমন সময় অঞ্জলি নিজে না খেয়ে থেকেও নিজের সন্তানের জন্য একটু ভালো দুধ ও প্রয়োজনীয় ওষুধ কেনার প্রতিটি সম্ভব ও অক্লান্ত চেষ্টা পুরো প্রাণ দিয়ে অবশ্যই করত। সকাল হতেই সে আবার নিজের কাজে বেরিয়ে পড়ত। বড় ঘরের মালকিনরা প্রায়ই তাকে গালিগালাজ করত এবং ছোটখাটো ভুলের জন্য তার টাকা কেটে নিত। অঞ্জলি এসব কিছু চুপচাপ সহ্য করে নিত, কারণ তাকে যে কোনো মূল্যে তার ছেলে আরবের পেট ভরাতে হতো এবং নিজের বইপত্রের খরচও তুলতে হতো। অনেক সময় তো তাকে না খেয়েই পুরো দিন কাটাতে হতো, যাতে সে নিজের ভাগের বেঁচে যাওয়া খাবারটুকু নিজের ছোট সন্তানকে খাওয়াতে পারে। তার মাতৃত্ব তার সবচেয়ে বড় প্রবৃত্তি ও শক্তি হয়ে উঠেছিল। কখনো কখনো যখন বৃষ্টির জল ঝুপড়ির ভেতরে খুব দ্রুত পড়তে শুরু করত, তখন সে সারা রাত জেগে আরবের উপর ছাতা ধরে বসে থাকত। এসব অসহ্য কষ্ট তার শরীরকে তো খুব দুর্বল করে দিয়েছিল, কিন্তু তার মনের অসীম শক্তি আরও বেশি মজবুত হয়ে উঠছিল।
রাহুলের সেই তেতো স্মৃতিগুলো এখন আর তাকে একদম কাঁদাত না, বরং তার বুকে এক এমন তীব্র আগুন জ্বালিয়ে দিত যা তাকে সামনে এগোতে ও প্রতিটি মুশকিলের মুখোমুখি দাঁড়িয়ে লড়তে সব সময় অনুপ্রাণিত করত। আরবকে এক সুন্দর জীবন দেওয়ার স্বপ্ন অঞ্জলির চোখে দিনরাত ভাসতে লাগল। সে জানত যে কেবল শারীরিক পরিশ্রম করে সে এই নোংরা বস্তি থেকে কখনো বেরোতে পারবে না। সে ভারতের সবচেয়ে কঠিন ও সম্মানজনক সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করার দৃঢ় সংকল্প করল। নিজের সীমিত অর্থ দিয়ে সে কিছু পুরনো ও ছেঁড়া বই কিনল। এই বইগুলোতে দেশের জটিল অর্থনৈতিক আইন, বাণিজ্যিক বিরোধ এবং রেলওয়ে প্রশাসনের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ তথ্য বিদ্যমান ছিল। সে নিজের পুরো শক্তি এই বিষয়গুলোকে গভীরভাবে বুঝতে ও মুখস্থ করতে লাগিয়ে দিল। বইয়ের পাতায় লেখা সেই কঠিন অর্থনৈতিক আইন ও বড় বাণিজ্যিক বিরোধের সমাধানের কথা পড়ে অঞ্জলি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে সমাজের ন্যায় বিচার কিভাবে কাজ করে। সে অনুভব করল যে এই স্বার্থপর পৃথিবীতে গরিব ও অসহায় মানুষের অধিকার রক্ষা করার জন্য নিজেকে অত্যন্ত শক্তিশালী ও শিক্ষিত করে তোলাই একমাত্র পথ। সে ভারতের জটিল সংবিধান ও আইনি ব্যবস্থাকে এত গভীরভাবে নিজের মস্তিষ্কে বসিয়ে নিয়েছিল যে কোনো বড় পণ্ডিত বা উকিলও তার সঙ্গে সহজে তর্কে জিততে পারত না। ধারাভির সেই অন্ধকার ও ভয়াল রাতগুলোতে যখন পুরো বস্তি গভীর ঘুমে আচ্ছন্ন থাকত, তখন অঞ্জলির আসল সংগ্রাম শুরু হতো। তার ছোট ঘরে বিদ্যুতের কোনো সরাসরি কানেকশন ছিল না, তাই সে বাইরে রাস্তার পাশে থাকা এক মিটমিটে স্ট্রিট লাইটের নিচে বসে পড়াশুনো করত। মশা তাকে ক্রমাগত কামড়াতে থাকত এবং আশেপাশে ঘুরে বেড়ানো ভবঘুরে কুকুরদের ঘেউ ঘেউ শব্দ সব সময় আসত। কিন্তু এসব ভয়াবহ প্রতিকূলতা সত্ত্বেও তার মনোযোগ তার মোটা বইগুলো থেকে এক মুহূর্তের জন্যও বিন্দুমাত্র বিচ্যুত হতো না। ধারাভির অন্যান্য গরিব নারীরা প্রায়ই অঞ্জলিকে এত রাত পর্যন্ত ক্রমাগত জেগে পড়াশোনা করতে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে যেত। তারা সবাই তাকে এক পাগল নারী মনে করত, যে এত বড় ও অসম্ভব স্বপ্ন দেখার মতো দুঃসাহস করছিল। কিন্তু অঞ্জলি কখনো সেই নারীদের বাজে কথায় কিছু মনে করত না, কারণ সে ভালোভাবেই জানত যে তাদের চিন্তাভাবনা তাদের চরম দারিদ্র্যের কারণে খুব ছোট হয়ে গেছে। সে নিজের সাফল্য দিয়ে সেই সমস্ত নারীদের জীবনেও এক নতুন আশা ও আলো জ্বালাতে চেয়েছিল। যেমন যেমন আরব একটু বড় হতে লাগল, সে তার মায়ের এই ভয়াবহ কষ্ট ও অক্লান্ত সংগ্রাম খুব ভালোভাবেই বুঝতে শিখে গেল। সে কখনো অন্য সাধারণ বাচ্চাদের মতো দামি খেলনা বা মিষ্টি খাবারের অহেতুক বায়না একদম করত না। নিজের ছোট বয়সেই সে এক অত্যন্ত গভীর বুদ্ধিমত্তা ও অদ্ভুত পরিপক্কতা অর্জন করে নিয়েছিল। যখন অঞ্জলি রাতে খুব বেশি ক্লান্ত হয়ে পড়ত, তখন আরব তার ছোট ছোট কোমল হাত দিয়ে তার প্রিয় মায়ের মাথা টিপে দিয়ে তার সমস্ত ক্লান্তি দূর করার চেষ্টা করত। সময়ের সাথে সাথে আরব খুব দ্রুত নিজের ছোট ছোট পায়ে ধারাভির সেই অমসৃণ গলিতে হাঁটতেও শুরু করে দিয়েছিল। সে যখন প্রথমবারের মতো খুব পরিষ্কার ও মিষ্টি গলায় মা শব্দটি বলল, তখন অঞ্জলির চোখ থেকে আনন্দের জল গড়িয়ে পড়েছিল। সেই একটি ছোট্ট শব্দ অঞ্জলির সমস্ত মারাত্মক ক্লান্তি ও তার জীবনের সমস্ত ভয়াবহ কষ্টকে এক মুহূর্তেই সম্পূর্ণরূপে মুছে দিয়েছিল। আরবের সেই সুন্দর হাসি অঞ্জলির এই কঠিন জীবনের সবচেয়ে বড় ও অমূল্য রত্ন হয়ে উঠেছিল। ধারাভির মানুষ সব সময় অঞ্জলি ও তার ছেলের খুব ভালোভাবে খেয়াল রাখত। যখন অঞ্জলি পরীক্ষা দেওয়ার জন্য শহরের দূর দূরান্তের পরীক্ষা কেন্দ্রে যেত, তখন আম্মা সানন্দে আরফকে নিজের কাছে রেখে দিত। এই বস্তিটি দেখতে যতই নোংরা ও দুর্গন্ধযুক্ত মনে হোক না কেন, এখানকার অধিবাসীদের হৃদয় ছিল সোনার। এখানে কারো কারো দুঃখ কষ্ট দেখে গা জ্বলাভ হতো না, বরং সবাই একে অপরকে সাহায্য করার জন্য সব সময় পুরোপুরি প্রস্তুত ও তৎপর থাকত। বছরের পর বছর ধরে নিরন্তর ও কঠোর পরিশ্রমের পর অবশেষে সেই দিনটি এসেই গেল, যখন অঞ্জলি তার প্রিলিমিনারি ও মেইনস দুটো পরীক্ষাই অসাধারণভাবে পাশ করে ফেলল। এখন কেবল শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারভিউটি বাকি ছিল। ইন্টারভিউয়ের দিন সে আম্মা দেওয়া একটি খুব সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সুতির শাড়ি পরল। আরব তার নিষ্পাপ হাসি দিয়ে তাকে শুভকামনা জানাল এবং তার কপালে একটি ছোট ভালোবাসার চুমু দিল। অঞ্জলির আত্মবিশ্বাস এখন সেই উঁচু হিমালয় পর্বতের চেয়েও অটল ও বিশাল ছিল। ইন্টারভিউয়ের ঠিক আগের রাতে অঞ্জলির মনে এক মুহূর্তের জন্য ভয় ও এক অদ্ভুত আতঙ্ক তৈরি হয়েছিল। তার মনে হয়েছিল যে সে কি সেই বড় ও ধনী কর্মকর্তাদের সামনে পুরো আত্মবিশ্বাসের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারবে। কিন্তু তখনই তার নজর পাশে মাটিতে ঘুমিয়ে থাকা নিজের প্রিয় ছেলে আরবের শান্ত মুখের ওপর পড়ল।
আরবের সেই নিষ্পাপ মুখ দেখে তার সমস্ত ভয় হঠাৎ করেই পুরোপুরি গায়েব হয়ে গেল। সে নিজেকে বলল যে এই লড়াই কেবল তার একার নয়, বরং তার ছেলের সোনালী ভবিষ্যতের। ইন্টারভিউ বোর্ডে বসা সমস্ত বর্ষীয়ন কর্মকর্তারা যখন অঞ্জলির সংগ্রামময় ইতিহাস ও তার অসাধারণ ব্যাকগ্রাউন্ড দেখলেন, তখন তারা সবাই পুরোপুরি তাজ্জব হয়ে গেলেন। তারা তাকে দেশের প্রশাসন, রেলওয়ে ব্যবস্থা ও সমাজসেবা সংক্রান্ত বহু অত্যন্ত কঠিন ও জটিল প্রশ্ন করলেন। অঞ্জলি কোনো ভয় বা দ্বিধা ছাড়াই অত্যন্ত স্পষ্ট, শান্ত ও প্রভাবশালী উপায়ে সেই সমস্ত কঠিন প্রশ্নের একদম সঠিক উত্তর দিল। তার চোখে চমকাতে থাকা সত্যতা ও সমাজকে বদলে দেওয়ার তার তীব্র স্পৃহা সমস্ত অভিজ্ঞ কর্মকর্তাদের মন জয় করে নিল। যখন পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হলো, তখন পুরো ধারাভি বস্তিতে আনন্দের জোয়ার ও উৎসবের মেজাজ ছড়িয়ে পড়ল। অঞ্জলি নিজের যোগ্যতায় পুরো ভারতে এক অত্যন্ত উচ্চ স্থান অধিকার করেছিল। যেসব মানুষ তাকে একদিন অনাথ ও বেসাহারা নারী মনে করেছিল, তারা আজ তার এই অসাধারণ সাফল্যে গর্ববোধ করছিল। আম্মা আনন্দের অশ্রু ফেলে পুরো পাড়ায় নিধের পক্ষ থেকে মিষ্টি বিলি করল। অঞ্জলিকে অবশেষে ভারতীয় রেলওয়ে সার্ভিসে এক অত্যন্ত সম্মানজনক ও শক্তিশালী উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে মনোনীত করা হলো। সাফল্যের এই নতুন উচ্চতায় পৌঁছানোর পরও অঞ্জলি তার সেই পুরনো ও যন্ত্রণাদায়ক অতীতকে কখনো ভুলে যায়নি। তার খুব ভালোভাবে মনে ছিল যে কিভাবে সেই ভয়াবহ রাতে রাহুল তাকে ও তার অজাত সন্তানকে নিষ্ঠুরভাবে মরার জন্য ফেলে চলে গিয়েছিল। কিন্তু এখন তার মনে রাহুলের জন্য কোনো ক্ষোভ বা প্রতিশোধের ভাবনা অবশিষ্ট ছিল না। সে খুব ভালোভাবেই জানত যে কর্মের নিয়ম এই পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি শক্তিশালী এবং প্রতিটি মানুষকে তার খারাপ কর্মের শাস্তি অবশ্যই ভোগ করতে হয়। ধারাভির সেই নোংরা ও দুর্গন্ধযুক্ত কাদায় অঞ্জলি এক অত্যন্ত সুন্দর ও নিষ্কলঙ্ক পদ্মফুলের মতো সম্পূর্ণরূপে ফুটে উঠেছিল। তার গল্প এখন আর কেবল ধারাভি পর্যন্তই সীমিত ছিল না, বরং পুরো মুম্বাই শহরে নারীদের বীরত্ব ও অদম্য সাহসের এক বিশাল দৃষ্টান্ত হয়ে উঠেছিল। সে এটি পুরোপুরি প্রমাণ করে দিয়েছিল যে মানুষের জন্ম বা তার দারিদ্র্য কখনো তার আসল যোগ্যতা বা তার সোনালী ভবিষ্যতের সিদ্ধান্ত নিতে পারে না, বরং তার কঠোর পরিশ্রম সবকিছু বদলে দিতে পারে। এখন তাকে ভারতীয় রেলওয়ের মুম্বাই ডিভিশনে নিজের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নতুন দায়িত্ব সামলানোর জন্য পুরোপুরি প্রস্তুত হতে হতো। এটি সেই একই ভয়াল জায়গা ছিল যেখান থেকে তার জীবনের সবচেয়ে ভয়াবহ ও হৃদয়বিদারক অধ্যায় 5 বছর আগে শুরু হয়েছিল। কিন্তু এখন সে আর কোনো লাচার বা কান্নাকাটি করা অসহায় নারী নয়, বরং এক অত্যন্ত শক্তিশালী ও ন্যায়পরায়ণ কর্মকর্তা হয়ে দাঁড়িয়েছে। নিজের ছেলে আরবের ছোট হাতটি ধরে অঞ্জলি নিজের পুরনো ক্ষত অর্থাৎ ধারাভি থেকে বিদায় নেওয়ার সময় তার চোখ দুটো পুরোপুরি ছলছল করছিল, কারণ এই বস্তি তাকে নতুন ও শক্তিশালী জীবন দিয়েছিল। সে বস্তির সমস্ত গরিব মানুষের কাছে প্রতিজ্ঞা করল যে কর্মকর্তা হওয়ার পরও সে তাদের অধিকার ও কল্যাণের জন্য সবসময় পুরো শক্তি দিয়ে লড়াই করে যাবে। আম্মার পা ছুঁয়ে আশীর্বাদ নেওয়ার পর অঞ্জলি আরবকে আদর করে বুকে জড়ালো এবং একটি সরকারি গাড়িতে উঠে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। তার সেই গৌরবময় ও রাজকীয় যাত্রা এখন অবশেষে এক খুব বড় লক্ষ্যে পৌঁছেছিল। সময়ের চাকা খুব দ্রুত ঘোরে এবং কর্মের ফল প্রতিটি মানুষকে ভোগ করতেই হয়। 5 বছর কেটে গিয়েছিল এবং দক্ষিণ মুম্বাইয়ের সেই বিলাসবহুল বাংলোয় রাহুলের জীবন এখন এক নির্জন মরুভূমির মতো হয়ে গিয়েছিল। বাইরে সমুদ্রের ঢেউ জোরে তীরে এসে আছড়ে পড়ছিল, যা রাহুলের মনে চলতে থাকা ভয়াবহ ঝড়ের প্রতীক ছিল। তার কাছে অঢেল সম্পদ ও গাড়িঘোড়া ছিল, কিন্তু তার রাজকীয় শোবার ঘরে এক অদ্ভুত নীরবতা ও ভয়াল নিস্তব্ধতা সব সময় বিরাজ করত, যা তাকে ভিতর থেকে তিলে তিলে কুড়ে খাচ্ছিল। কবিতা কাপুর, যে একসময় নিজের অপার সৌন্দর্য ও অগাধ ধনসম্পদের ওপর খুব অহংকার করত, সে আজ এক অত্যন্ত খিটখিটে ও হতাশ নারীতে পরিণত হয়েছিল। কাপুর গ্রুপ, যা একসময় শেয়ার বাজারের মুকুটহীন সম্রাট ছিল, এখন টানা লোকসানের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। রাহুল ও কবিতার মধ্যে এখন ভালোবাসা বা সম্মানের মতো কোনো জিনিস বিন্দুমাত্র অবশিষ্ট ছিল না। তাদের মধ্যে দিনরাত কেবল টাকার বিশাল ক্ষতি ও ব্যবসায় হতে থাকা ধারাবাহিক ব্যর্থতা নিয়ে অত্যন্ত ভয়াবহ ও হিংস্রাত্মক তর্ক বিতর্ক হতো। কবিতার অহংকারে সবচেয়ে বড় ও প্রাণঘাতী ধাক্কা তখন লাগল যখন মুম্বাইয়ের সবচেয়ে নামজাদা ডাক্তাররা তাকে জানিয়ে দিলেন যে সে আর কখনো মা হতে পারবে না।
বন্ধ্যাত্বের এই ভয়াবহ সত্য কবিতাকে পুরোপুরি পাগল ও মানসিকভাবে ভীষণ অসুস্থ করে তুলেছিল। সিংঘানিয়া পরিবার, যারা সব সময় নিজেদের বিশাল ব্যবসা সামলানোর জন্য এক পুরুষ ওয়ারিশের তীব্র আকাঙ্ক্ষা রাখত, তারা এখন কবিতাকে এক অপয়া নারী মনে করতে লাগল। রাহুলের মা প্রায় প্রতিদিনই কবিতাকে অত্যন্ত তেতো ও বিদ্ধ করার মতো তাচ্ছিল্য করত। রাহুল যখনই রাতের সেই ভয়াবহ অন্ধকারে একা বসে থাকত, তখন সে তার সেই সবচেয়ে বড় ও ক্ষমাবিহীন ভুলের গভীর অনুভূতি পেত। সে কেবল কিছু টাকা আর মিথ্যা সামাজিক মর্যাদার জন্য নিজের সেই পবিত্র ভালোবাসা আর নিজের আস্তে চলা নিজের সন্তানের অত্যন্ত নির্মমভাবে গলা টিপে হত্যা করেছিল। আজ সে যে অগাধ ধনসম্পদের পিছনে পাগল হয়ে ছুটে চলেছিল, তাও তার হাত থেকে বালুর মতো ক্রমাগত পিছলে যাচ্ছিল। তার কাছে সবকিছু থাকা সত্ত্বেও আসলে নিজের বলতে কোনো আপনজন বা ভালোবাসার মানুষ একদমই ছিল না। কপুর গ্রুপের ক্রমাগত পড়তে থাকা শেয়ার ও বাজারে ছড়িয়ে পড়া খারাপ খবর রাহুলের রাতের ঘুম পুরোপুরি উড়িয়ে দিয়েছিল। কোম্পানির বহু বড় এবং গুরুত্বপূর্ণ বিনিয়োগকারী এখন তাদের সমস্ত টাকা দ্রুত তুলে নিচ্ছিল। রাহুল খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে যদি তাকে তার ডুবতে থাকা কোম্পানি ও ধসে পড়া প্রতিপত্তিকে সম্পূর্ণরূপে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে হয়, তবে তাকে ভারতীয় রেলের সেই সবচেয়ে বড় এবং কোটি টাকার পণ্য পরিবহন বা ফ্রেট টেন্ডারটি যে কোনো মূল্যে জিততেই হবে। সিংঘালিয়া পরিবারের সেই বড় বাড়ির পরিবেশ এখন পুরোপুরি দমবন্ধকর ও অত্যন্ত বিষাক্ত হয়ে উঠেছিল। কখনো কখনো মদের ঘোর নেশায় রাহুলের নিজের সেই বিশাল বাড়ির দীর্ঘ ও নির্জন অলিন্দে অঞ্জলির সেই কাঁদতে থাকা নিষ্পাপ মুখটি স্পষ্ট দেখা যেত। তার প্রায়ই এমন ভয়াবহ বিভ্রান্তি হতো যে কোনো ছোট বাচ্চা তাকে খুব যন্ত্রণাকাতর কণ্ঠে বাবা বলে ডাকছে। এই ধরাবনা বিভ্রান্তিগুলো তাকে রাতে হঠাৎ ঘামে ভিজে একাকার করে খুব খারাপভাবে জাগিয়ে তুলত এবং সে কেঁপে উঠত। নিজের ভয়াবহ বন্ধ্যাত্ব এবং ব্যবসার এই লজ্জাজনক ব্যর্থতাকে ভুলতে কবিতা এখন প্রচুর মদ খাওয়া শুরু করেছিল। সে সারাক্ষণ নেশায় বোঁদ হয়ে থাকত এবং তার এই সম্পূর্ণ বরবাদির একমাত্র দায়ী কেবল রাহুলকেই মনে করত। তাদের ঘর থেকে এখন প্রায়ই দামি কাঁচের বোতল এবং মূল্যবান সামগ্রী জোরে ভেঙে পড়ার ভয়াবহ শব্দ আসতে থাকত। তাদের দুজনের এই বৈবাহিক জীবন এখন কেবল একটি খুব দামি ও যন্ত্রণাদায়ক সমঝোতা হয়ে গিয়েছিল, যেখানে দুজনেই হাঁসফাঁস করে নিজেদের বাকি সাজা কাটছিল। এক সন্ধ্যায় খুব বেশি পেরেশান হয়ে রাহুল নিজের দামি গাড়ি চালিয়ে সেই ঐতিহাসিক ছত্রপতি শিবাজি টার্মিনাস স্টেশনে পৌঁছে গেল, যেখানে সে অঞ্জলিকে চিরদিনের জন্য ছেড়ে গিয়েছিল। সেখানে গিয়ে সে এক অদ্ভুত অস্বস্তি ও বুকে ভারী ব্যথা অনুভব করল। সে সেদিনের সেই পুরনো চায়ের দোকানে গিয়ে অঞ্জলির ব্যাপারে খোঁজ নেওয়ার চেষ্টা করল, কিন্তু সেই ঝোড়ো রাতের পর অঞ্জলিকে কেউ সেখানে আর কখনো দেখেনি। রাহুলের মনে হল যেন অঞ্জলি মুম্বাইয়ের সেই ভয়াবহ ও তীব্র বৃষ্টিতে চিরদিনের জন্য কোথাও হারিয়ে গেছে। এই সময়ের মধ্যে মুম্বাইয়ের বড় বড় বাণিজ্যিক ও রাজনৈতিক মহলে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ খবর দ্রুত ছড়িয়ে পড়ছিল। ভারতীয় রেলের মুম্বাই ডিভিশনে এক অত্যন্ত কঠোর, সৎ এবং চটপটে নতুন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার অর্থাৎ ডিআরএম নিযুক্ত হতে চলেছেন। মিডিয়ার খবর অনুযায়ী এই নতুন নারী কর্মকর্তা নিজের নিষ্কলঙ্ক ভাবমূর্তি এবং কঠোর সিদ্ধান্তের জন্য পুরো বিভাগে খুব বিখ্যাত ছিলেন। এই খবর সেই সমস্ত দুর্নীতিগ্রস্ত ঠিকাদার এবং অসৎ ব্যবসায়ীদের জন্য কোনো বড় ও ভয়াবহ দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না, যারা সব সময় ঘুষ দিত। রাহুলের সমস্ত দুর্নীতিগ্রস্ত সঙ্গী এবং পুরনো দালালরা তাকে পরিষ্কার ভাষায় এই সতর্কবার্তা দিয়েছিল যে এই নতুন কর্মকর্তাকে ঘুষ দেওয়া বা নিজের প্রভাবে আনা বিন্দুমাত্র সম্ভব নয়। কিন্তু রাহুলের সেই পুরনো ও পচে যাওয়া অহংকার এখনও পুরোপুরি শেষ হয়নি। তার পূর্ণ বিশ্বাস ছিল যে পৃথিবীর প্রতিটি মানুষ বিক্রি হয়, শুধু তার সঠিক দাম লাগানো জানা চাই। সে ভাবত যে নিজের পুরনো প্রভাব আর কোটি টাকার মোটা ঘুষের জোরে সে এই নতুন নারী কর্মকর্তাকেও সহজে কিনে নেবে। ঘরের ভেতর রাহুলের মায়ের ক্রমাগত বাড়তে থাকা চাপ এখন তার জন্য সহ্যের একদম বাইরে চলে গিয়েছিল। তিনি প্রতিদিন রাহুলের ওপর কবিতাকে যত দ্রুত সম্ভব ডিভোর্স দেওয়ার এবং অন্য কোনো নারীকে বিয়ে করার ভারী চাপ দিতে থাকতেন। পরিবারকে নিজের নাম এবং সম্পদ এগিয়ে নেওয়ার জন্য একটি পৌত্র বা নাতির খুব জরুরি প্রয়োজন ছিল।
রাহুল এই প্রতিদিনের পারিবারিক ঝগড়া আর তাচ্ছিল্যে এত বেশি দমবন্ধ অনুভব করছিল যে তার এই বিলাসবহুল বাড়িটিকে এক অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক জেলখানার মতো মনে হতে লাগল। রাহুলের প্রায়ই সেই ভয়াবহ রাতের কথা খুব গভীরভাবে মনে পড়ত, যখন সে তার গর্ভবতী স্ত্রীর সেই কাঁপতে থাকা হাতটি খুব নির্মমভাবে ঝেড়ে ফেলেছিল। তার হৃদয়ের কোনো এক খুব গভীর ও অন্ধকার কোণে চাপা পড়ে থাকা সেই পুরনো অপরাধবোধ এখন ধীরে ধীরে এক ভয়াবহ রূপ নিয়ে বাইরে আসছিল। সে প্রায়ই এটি ভেবে খুব অস্থির হয়ে উঠত যে তার সেই সরল সোজা স্ত্রী অঞ্জলি এবং তার সেই নিষ্পাপ অজাত সন্তান এখন এই বড় ও স্বার্থপর পৃথিবীতে কোথায় থাকবে এবং কোন ভয়াবহ অবস্থায় নিজেদের জীবন কাটাচ্ছে। কপুর সাম্রাজ্যের ক্রমাগত হতে থাকা এই ভারী বরবাদি এবং বাজারে ছড়িয়ে থাকা কোটি কোটি টাকার ঋণের কারণে কবিতার বাবার এক অত্যন্ত ভয়াবহ হার্ট অ্যাটাক হল। তাদের সেই বিশাল এবং অজয় বলে মানা শিল্প সাম্রাজ্য এখন পুরোপুরি তাসের ঘরের মতো ধসে পড়ার একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। বাজারের সমস্ত বড় পাওনাদার এখন প্রতিদিন তাদের বাড়ি ও অফিসের বাইরে নিজেদের টাকা ফেরত চাওয়ার জন্য খুব ভারী ও হিংসাত্মক গণ্ডগোল করছিল। রাহুলের কাছে নিজেকে বাঁচানোর অন্য কোনো পথ ছিল না। রাহুল খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল যে রেলের সেই বিশাল পণ্য পরিবহনের টেন্ডারই এখন তার ডুবতে থাকা ব্যবসা এবং শেষ হতে থাকা সামাজিক ইজ্জত বাঁচাতে পারে। সে নিজের উকিল এবং হিসাবরক্ষকদের সঙ্গে মিলে একটি খুব জালিয়াতি ও পরিসংখ্যানে হেরফের করা ফাইল তৈরি করল। তার পক্কা ইচ্ছা ছিল যে সে নিজের পুরনো রাজনৈতিক যোগাযোগ আর মোটা টাকার লোভের পুরো ব্যবহার করে এই নতুন ও সৎ ডিআরএমকেও নিজের নোংরা জালে খুব সহজে ফাঁসিয়ে নেবে। পুরো শহরের সংবাদপত্র এবং টিভি চ্যানেলগুলোতে সেই নতুন নারী ডিআরএম সম্পর্কে অনেক রহস্যময় খবর ক্রমাগত প্রকাশিত হচ্ছিল। সবাই তাকে এক অত্যন্ত কঠোর আয়রন লেডি বলে ডাকছিল, যার অতীত পুরোপুরি গোপন ও রহস্যময় রাখা হয়েছিল। কারও এটি বিন্দুমাত্র জানা ছিল না যে এই শক্তিশালী নারী কর্মকর্তা কোন পরিবারের সঙ্গে সম্পর্ক রাখেন এবং কোথা থেকে এসেছেন। এই ভারী গোপনীয়তা মুম্বাইয়ের সমস্ত বড় দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীদের মনে এক খুব অদ্ভুত ও গভীর ভয় তৈরি করে দিয়েছিল। নিজের মিথ্যা অহংকার আর টাকার দম্ভে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়া রাহুল সেই নতুন নারী কর্মকর্তাকে ঘুষ দেওয়ার জন্য এক অত্যন্ত মূল্যবান হীরের হার কিনল। তার এটি মূর্খতাপূর্ণ ও জঘন্য ধারণা ছিল যে পৃথিবীর প্রতিটি নারী, সে যতই বড় কর্মকর্তা হোক না কেন, দামি গহনা আর টাকার লোভে খুব সহজে গলে যায়। সেই নিজের সেই জাল টেন্ডার ফাইলের ঠিক মাঝখানে কোটি টাকার সেই মূল্যবান হারটি খুব সাবধানে লুকিয়ে দিল, যাতে কর্মকর্তা তাকে একান্তে দেখে খুশি হয়ে যান। যখন কবিতা রাহুলের সেই মূল্যবান হীরের হারের ব্যাপারে হঠাৎ জানতে পারল, তখন সে ঘরে এক অত্যন্ত ভয়াবহ ও হিংসাত্মক কাণ্ড ঘটিয়ে তুলল। তার মনে হল যে রাহুল নিজের এই পুরো বরবাদির সময়েও নতুন কোনো সুন্দর মেয়ের সঙ্গে কোনো বড় চক্কর চালাচ্ছে। কবিতা সেই হার নিয়ে রাহুলকে খুব নোংরা ও জঘন্য গালিগালাজ করল। রাগে পুরোপুরি অন্ধ হয়ে যাওয়া রাহুল নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল এবং সে কবিতার গালে এক অত্যন্ত জোরালো চড় মেরে দিল। সেই জোরালো চড়ের সঙ্গেই তাদের দুজনের সেই মিথ্যা ও টাকার ভিতের ওপর টিকে থাকা বৈবাহিক জীবন পুরোপুরি কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। এখন তারা দুজন একই বড় বিলাসবহুল বাড়িতে থেকেও একদম অচেনাদের মতো দুটো আলাদা ঘরে ঘুমাত। সেই কোটি টাকার দামি ও চমৎকার বাংলোটি এখন আসলে এক অত্যন্ত ভয়াবহ জেলখানা হয়ে উঠেছিল, যার দেওয়ালে কেবল গভীর ঘৃণা, কখনো শেষ না হওয়া অনুশোচনা আর প্রচুর ঋণ পুরোপুরি ভরে গিয়েছিল। নতুন ডিআরএমের দায়িত্ব গ্রহণের ঠিক আগের রাতে রাহুল নিজের চমৎকার বাথরুমের সেই বড় আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়েছিল। সেই আয়নায় নিজের সেই ক্লান্ত ও দ্রুত বুড়ো হতে থাকা মুখটি খুব গভীরতা ও হতাশার সঙ্গে দেখল। সে নিজের সম্পদের অন্ধ ও উন্মাদ দৌড়ে নিজের যৌবন, নিজের মনের শান্তি এবং নিজের সত্য ভালোবাসা সবকিছু খুব খারাপভাবে হারিয়ে ফেলেছিল এবং এখন খুব শীঘ্রই সে তার সেই সমস্ত অহংকার এবং তার বেঁচে থাকা মিথ্যা সম্পদও চিরদিনের জন্য হারাতে বসেছিল। কর্মের সেই কঠোর চাকা এখন নিজের পুরো একটি চক্র সম্পন্ন করে ঠিক সেই জায়গায় ফিরে এসেছিল যেখান থেকে এই ভয়াবহ খেলা শুরু হয়েছিল। অন্যদিকে মুম্বাইয়ের এক অত্যন্ত সুরক্ষিত ও গোপন সরকারি গেস্ট হাউসে এক নারীর শান্ত ছায়া নিজের টেবিলে রাখা রেলের পুরনো ফাইলগুলো খুব মন দিয়ে পড়ছিল।
তার চোখে এমন এক তীব্র ও ভয়াবহ আগুন ছিল যা কাল সকালে মুম্বাইয়ের সমস্ত দুর্নীতি আর রাহুলের মতো সমস্ত অসৎ মানুষকে পুরোপুরি জ্বালিয়ে চিরদিনের জন্য ছাই করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। কাল সকালের সেই নতুন ও চকচকে সূর্য ছত্রপতি শিবাজি টার্মিনাসে এক খুব বড় ও ঐতিহাসিক ঝড় নিয়ে আসতে চলেছিল। এটি কেবল এক সাধারণ সরকারি কর্মকর্তার নিয়োগের সাধারণ দিন একদমই ছিল না, বরং এটি বহু বছরের পুরনো সেই গভীর ক্ষত ও ভয়াবহ অন্যায়ের চূড়ান্ত বিচার হতে চলেছিল। মুম্বাইয়ের সেই কালো ও ঘন আকাশে আবার সেই একই ধরনের ভয়াবহ ও ডরাবনা মেঘ দ্রুত জমা হতে শুরু করেছিল, যেমন 5 বছর আগে সেই ভয়াবহ রাতে স্টেশনের ওপর খুব তীব্র রূপে গর্জে উঠেছিল। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে আজকের সকাল এক নতুন ও অদ্ভুত আলো নিয়ে এসেছিল। এটি সেই একই ঐতিহাসিক জায়গা ছিল যেখানে 5 বছর আগে এক গর্ভবতী নারীর হৃদয় বিদারক চিৎকার তীব্র বৃষ্টিতে পুরোপুরি চাপা পড়ে গিয়েছিল। আজ সেই একই চমৎকার স্টেশনকে তাজা গাঁদা ফুল আর রং বেরঙের আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। লাল কার্পেট বিছানো হয়েছিল এবং রেলওয়ে পুলিশের জওয়ানরা নিজেদের চমৎকার ইউনিফর্মে একদম সোজা দাঁড়িয়েছিল। সবাই সেই রহস্যময় নতুন নারী কর্মকর্তার জাঁকজমকপূর্ণ অভ্যর্থনার খুব অধীর অপেক্ষা করছিল। সরকারি গেস্ট হাউসের এক বড় ও শান্ত ঘরে অঞ্জলি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব মনোযোগ দিয়ে দেখছিল। আজ সে কোনো সাধারণ সুতির শাড়ি নয়, বরং এক অত্যন্ত সুন্দর ও গাঢ় নীল রঙের মূল্যবান কাঞ্জিবরম রেশমি শাড়ি পরেছিল। তার শাড়ির আঁচল তার শক্ত কাঁধে খুব শানের সঙ্গে টিকেছিল। সে নিজের চুলকে এক শক্ত ও পরিষ্কার খোপায় বেঁধেছিল। সে যখন নিজের বুকে ভারতীয় রেলওয়ে সার্ভিসের সেই জলজলে পিতলের ব্যাজটি লাগাল, তখন তার চোখে এক অদ্ভুত বিদ্যুৎ খেলে গেল। ছোট আরব, যে আজ এক অত্যন্ত সুন্দর ও পরিষ্কার সাদা কুর্তা পায়জামা পরেছিল, নিজের মাকে এত জাঁকজমকপূর্ণ ও শক্তিশালী বেশভূষায় দেখে পুরোপুরি তাজ্জব হয়ে গিয়েছিল। সে দৌড়ে অঞ্জলির কাছে এলো এবং তার শাড়ির আঁচল নিজের ছোট হাতে ধরে নিল। অঞ্জলি নিচে ঝুঁকে নিজের প্রিয় ছেলেকে খুব বেশি ভালোবাসার সঙ্গে জড়িয়ে ধরল এবং তার কপাল চুমু খেল। আজ সে নিজের ছেলের সঙ্গে করা সেই পুরনো ওয়াদা পুরোপুরি পালন করে দিয়েছিল। সে এখন কোনো অবস্থাতেই এক দুর্বল ও অসহায় নারী একদমই ছিল না। সরকারি নীল বাতি দেওয়া সাদা অ্যাম্বাসেডর গাড়িগুলোর এক অত্যন্ত দীর্ঘ ও চমৎকার বহর যখন মুম্বাইয়ের ব্যস্ত রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন ট্রাফিক পুলিশ তাদের জন্য সমস্ত রাস্তা খালি করিয়ে দিয়েছিল। সাইরেনের তীব্র শব্দ পুরো শহরে গুঞ্জরিত হচ্ছিল, যা অঞ্জলির এই অভূতপূর্ণ ও ঐতিহাসিক প্রত্যাবর্তনের প্রকাশ্য ঘোষণা করছিল। গাড়ির পেছনের সিটে বসা অঞ্জলির নজর ক্রমাগত জানলার বাইরের সেই পরিচিত রাস্তাগুলোতে টিকেছিল। এই শহর, যা একসময় তাকে খুব নির্মমভাবে পিষে ফেলার চেষ্টা করেছিল, আজ তার সামনে নিজের মাথা নোঝাচ্ছিল। গাড়িবহর স্টেশনের সেই মূল ভিআইপি প্রবেশদ্বারে এসে খুব শানের সঙ্গে থামল। যেমনই গাড়ির দরজা খুলল এবং অঞ্জলির পা মাটিতে পড়ল, সে এক খুব গভীর মানসিক ধাক্কা খেল। এটি একদম সেই একই জায়গা ছিল যেখানে রাহুল তাকে ও তার অজাত সন্তানকে বেসহারা ছেড়ে দিয়েছিল। 5 বছর আগের সেই যন্ত্রণাদায়ক স্মৃতি এক মুহূর্তের জন্য তার মস্তিষ্কে খুব দ্রুত ঘুরে গেল, কিন্তু এখন তার চোখে কোনো জল বা পুরনো ব্যথা বিন্দুমাত্র ছিল না, বরং এক অত্যন্ত শীতল ও কঠোর বিজয়ের দূতি ছিল। চারপাশ থেকে বহু ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বহু নিরাপত্তা রক্ষীতে ঘেরা অঞ্জলি ধীরে ধীরে স্টেশনের সেই বিশাল ও ঐতিহাসিক মূল হলের দিকে এগোতে লাগল। সেখানে উপস্থিত সমস্ত ছোট বড় কর্মচারীরা তাকে খুব বেশি সম্মানের সঙ্গে সেলাম জানাল। অঞ্জলি ঠিক সেই জায়গায় থামল যেখানে ভগবান গণেশের সেই প্রাচীন ও বিশাল মূর্তি স্থাপিত ছিল। সে নিজের 2 হাত জোড় করল এবং খুব সত্যি শ্রদ্ধার সঙ্গে নিজের চোখ বন্ধ করল। সে ভগবানকে ধনসম্পদের জন্য নয়, বরং এই দীর্ঘ ও কঠিন লড়াইয়ে অসীম শক্তি দেওয়ার জন্য ধন্যবাদ জানাল। স্টেশনের সেই বড় হলে আয়োজিত সেই জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান পুরোপুরি দেখার মতো ছিল। বড় বড় রাজনীতিবিদ এবং শহরের বিখ্যাত মানুষেরা অঞ্জলিকে ফুলের ভারী হার পরাল এবং তার সাহসের মিথ্যা প্রশংসা করল। মিডিয়ার বহু ক্যামেরার আলো ক্রমাগত অঞ্জলির শান্ত মুখে পড়ছিল। কাল পর্যন্ত যে নারীর নামও কেউ জানত না, আজ সে পুরো শহর ও মিডিয়ার সবচেয়ে বড় ও প্রধান খবর হয়ে উঠেছিল। রেল বিভাগের সেই রহস্যময় ও কঠোর আয়রন লেডি আজ প্রথমবারের মতো পৃথিবীর সামনে পুরো গর্বের সঙ্গে দাঁড়িয়েছিল। অঞ্জলি যখন কথা বলার জন্য মাইক নিজের হাতে নিল, তখন পুরো হলে এক খুব গভীর ও ডরাবনা নীরবতা ছেয়ে গেল। তার গলার আওয়াজ খুব স্পষ্ট, গম্ভীর ও গুঞ্জরিত ছিল।
সে পরিষ্কার ভাষায় বলল যে তার প্রশাসনে দুর্নীতি, অবহেলা এবং অন্যায়ের জন্য কোনো জায়গা বিন্দুমাত্র থাকবে না। সে হুঁশিয়ারি দিল যে ঠিকাদার বা কর্মকর্তা গরিবদের এবং যাত্রীদের অধিকারের সঙ্গে কোনো ছিনিমিনি খেলবে তাকে ছাড় দেওয়া হবে না। তার এই কঠোর ও নির্ভীক হুঁশিয়ারি সেখানে উপস্থিত অনেক দুর্নীতিগ্রস্ত মানুষের রাতের ঘুম চিরদিনের জন্য উড়িয়ে দিল। অন্যদিকে শহরের এক অত্যন্ত পশ এলাকায় অবস্থিত কপুর গ্রুপের সেই বিলাসবহুল সদর দপ্তরে চরম বিশৃঙ্খলা ও ভয়াবহ আতঙ্কের পরিবেশ পুরোপুরি ছেয়েছিল। পণ্য পরিবহনের সেই বড় টেন্ডার জমা দেওয়ার সময়সীমা খুব দ্রুত শেষ হয়ে আসছিল। রাহুল নিজের চমৎকার কেবিনে খুব খারাপভাবে ঘেমে একাকার হচ্ছিল এবং তার হাত ক্রমাগত কাঁপছিল। এই টেন্ডারটি তার ডুবতে থাকা ব্যবসা, তার পরিবারের বেঁচে থাকা সম্মান এবং তার নিজের বরবাদ হয়ে যাওয়া জীবন বাঁচানোর একদম শেষ এবং একমাত্র পথ ছিল। রাহুল টেন্ডারের সেই মোটা ফাইলটি নিজের দুই হাতে খুব জোরে ধরেছিল, যাতে সে নিজের কোম্পানির ভারী ক্ষতি লুকোনোর জন্য অনেক মিথ্যা ও জাল কাগজপত্র লাগিয়েছিল। সেই ফাইলের একদম মাঝখানে এক অত্যন্ত সুন্দর ও মখমলের লাল বাক্স রাখা ছিল, যাতে কোটি টাকা মূল্যের সেই চমৎকার ও মূল্যবান হীরের হারটি সুরক্ষিত রাখা ছিল। রাহুলের সেই পুরনো ও পচে যাওয়া অহংকারের এখনও এটিই মনে হতো যে এই বড় পৃথিবীতে এমন কোনো কর্মকর্তাই নেই যাকে কেনা যায় না। নিজের সেই দামি ও চকচকে বিদেশি গাড়িতে বসে রাহুল রেলওয়ে স্টেশনের সদর দপ্তরের দিকে খুব বেশি দ্রুত বেরিয়ে পড়ল। তার গাড়ি যদিও অত্যন্ত চমৎকার ও কোটি টাকার ছিল, কিন্তু তার ভেতরে বসা মানুষটি এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি ভীত ও কাঙাল ব্যক্তি ছিল। তার নিজের স্ত্রী কবিতার সেই নোংরা তাচ্ছিল্য এবং নিজের শ্বশুরের সেই ভয়াবহ হুমকি ক্রমাগত মনে পড়ছিল। আজ যদি সে এই টেন্ডার হাসিল করতে চরমভাবে ব্যর্থ হয়, তবে কাল সকালের মধ্যে তার সমস্ত বাণিজ্যিক সাম্রাজ্য তাসের ঘরের মতো ধসে পড়বে। যেমনই রাহুলের গাড়ি ছত্রপতি শিবাজি টার্মিনাসের সেই চমৎকার ও পুরনো ভবনের কাছে পৌঁছল, তার বুকে হঠাৎ করে এক খুব তীব্র ও ভয়াবহ ব্যথা উঠল। এই অপয়া জায়গাটিকে দেখে তার এক মুহূর্তের জন্য নিজের সেই পুরনো ও অসহায় স্ত্রী অঞ্জলির খুব আবঝা স্মৃতি মনে এলো, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের মাথা ঝেড়ে ফেলল এবং সেই ডরাবনা চিন্তাটিকে নিজের মস্তিষ্ক থেকে পুরোপুরি বের করে দিল। এই মুহূর্তে তার কাছে নিজের সেই পুরনো ও ভয়াবহ পাপগুলোর ব্যাপারে ভাবার বা কাঁদার জন্য বিন্দুমাত্র বাড়তি সময় ছিল না। ডিআরএম কার্যালয়ের সেই চমৎকার ও বিশাল ভবনের বাইরে অত্যন্ত কড়া ও শক্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। রাহুলের মতো বড় ও অহংকারী শিল্পপতিকেও প্রবেশদানী চেকিংয়ের জন্য খুব দীর্ঘ লাইনে চুপচাপ দাঁড়াতে হলো। নিরাপত্তারক্ষীরা তার সেই দামি ও চকচকে ব্রিফকেসটি খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করল। রাহুলের এই কড়া নিয়মে খুব বেশি রাগ হচ্ছিল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। তার এখন এটি ভয়াবহ অনুভূতি হতে শুরু করেছিল যে এই শহরে তার পুরনো প্রভাব ও শক্তি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। রাহুল যখন সেই বড় শীতাতপ নিয়ন্ত্রিত অপেক্ষাগারে পৌঁছল, তখন সে দেখল যে মুম্বাইয়ের অন্য সমস্ত বড় ও দুর্নীতিগ্রস্ত ঠিকাদাররাও সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। প্রত্যেকের মুখে এক অদ্ভুত উৎকণ্ঠা উঠছিল এবং সবার কপালে ভয়ের ঘাম পরিষ্কার চমকাচ্ছিল। সেখানে বসা মানুষজন নিজেদের মধ্যে সেই নতুন নারী কর্মকর্তার কঠোরতা এবং তার নিষ্কলঙ্ক সততার ব্যাপারে খুব ডরাবনা ও ভীতিকর কথাবার্তা বলছিল। রাহুল নিজের কপালের ঘাম মুছল এবং সেই জাল টেন্ডারের ফাইলটিকে নিজের বুকের সঙ্গে আরও শক্ত করে জড়িয়ে ধরল। সেই ভবনেরই সবচেয়ে ওপরের তলায় এক অত্যন্ত বিশাল ও চমৎকার কার্যালয়ে অঞ্জলি নিজের সেই বড় কাঠের টেবিলের পেছনে অত্যন্ত শান্ত ও গম্ভীর ভঙ্গিতে বসেছিল। তার পেছনে ভারতের জাতীয় পতাকা খুব শানের সঙ্গে উড়ছিল এবং দেওয়ালে ভারতীয় রেলের পুরনো ও গৌরবময় ইতিহাসের বড় বড় ছবি লাগানো ছিল। অঞ্জলির হাতে আজ এই শহরের সবচেয়ে বড় ও শক্তিশালী মানুষদের ভবিষ্যতের পুরো সিদ্ধান্ত ছিল। সে টেন্ডার জমা দেওয়া সমস্ত বড় ঠিকাদারদের চূড়ান্ত তালিকা খুব মন দিয়ে দেখছিল। হঠাৎ অঞ্জলির তীব্র নজর তালিকায় লেখা এক খুব বিশেষ ও পরিচিত নামে গিয়ে আটকে গেল। সেই পাতায় কালো অক্ষরে কপুর গ্রুপ এবং সিংঘানিয়া এন্টারপ্রাইজেসের নাম খুব স্পষ্টরূপে লেখা ছিল। অঞ্জলির হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য দ্রুত বাড়ল, কিন্তু সে তৎক্ষণাৎ নিজের আবেগের ওপর পুরো নিয়ন্ত্রণ পেয়ে গেল। কর্মের সেই রহস্যময় চাকা নিজের পুরো চক্র সম্পূর্ণ করে ঠিক সেই জায়গায় ফিরে এসেছিল। তার ঠোঁটে এক অত্যন্ত শীতল ও বিপজ্জনক হাসি পুরোপুরি ভেসে উঠল। সে নিজের টেবিলে রাখা সেই ছোট পিতলের ইন্টারকমের বোতাম চাপল এবং নিজের প্রধান ব্যক্তিগত সহকারীকে তৎক্ষণাৎ ভেতরে আসার খুব শক্ত আদেশ দিল। সহকারী খুব বেশি ঘাবড়ে গিয়ে ভেতরে এলো এবং হাত জোর করে দাঁড়িয়ে গেল। অঞ্জলি নিজের সেই ভারী ও শীতল কণ্ঠে তাকে খুব স্পষ্ট নির্দেশ দিল যে সমস্ত ঠিকাদারদের ফাইলের খুব সূক্ষ্মতা ও কড়াকড়ির সঙ্গে আইনি পরীক্ষা করা হোক। সে কড়া কথায় বলল যে কোনো ধরনের কোনো ছোট ভুল বা জালিয়াতিকে
বিন্দুমাত্র নজরআন্দাজ বা ক্ষমা করা হবে না। বাইরে সেই জনাকীর্ণ অপেক্ষাগারে রাহুলের অস্বস্তি ও আতঙ্ক এখন সহ্যের একদম বাইরে চলে যাচ্ছিল। সে এক ছোট সরকারি বাবুকে কোণে ডেকে নিয়ে গিয়ে কিছু হাজার টাকার ঘুষ দেওয়ার এক খুব নোংরা চেষ্টা করল, যাতে তার নম্বর সবার আগে আসতে পারে। কিন্তু সেই ক্লার্ক টাকা দেখেই খুব খারাপভাবে ভয় পেয়ে হাতজোড় করে ফেলল। সে রাহুলকে বলল যে এই নতুন ম্যাডাম অত্যন্ত কঠোর এবং যদি কেউ ঘুষ নেওয়ার সামান্য চেষ্টাও করে তবে সে তাকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করে জেলে পাঠিয়ে দেবে। ক্লার্কের এই ডরাভনা কথা শুনে রাহুলের পায়ের নিচের মাটি পুরোপুরি সরে গেল এবং তার গলা মারাত্মকভাবে শুকাতে লাগল। সে এখন এটি খুব ভালোভাবেই বুঝতে পেরেছিল যে এই লড়াই তার পুরনো ও দুর্নীতিগ্রস্ত উপায়ে বিন্দুমাত্র জেতা সম্ভব নয়। তখনই তার কোটের পকেটে রাখা তার দামি মোবাইল খুব দ্রুত বাজতে শুরু করল। ফোনের স্ক্রিনে তার শ্বশুরের নাম চমকাচ্ছিল। রাহুল জানত যে সে যদি ফোন তোলে তবে সে কেবল গালিগালাজ আর বরবাদির ডরাভনা হুমকি শুনতে পাবে। অঞ্জলি নিজের সেই চমৎকার চেয়ার থেকে উঠল এবং কার্যালয়ের বড় কাঁচের জানলার কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে গেল। নিচে অজস্র প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষ পিঁপড়ের মতো দ্রুত ছুটছিল এবং অনেক ট্রেন লোহার ট্র্যাকে দৌড়াচ্ছিল। আজ সেই পুরো বিশাল ও জটিল ব্যবস্থার সবচেয়ে বড় মালিক ছিল। তার নিজের সেই পুরনো ও যন্ত্রণাদায়ক অতীতে এখন বিন্দুমাত্র কান্না পাচ্ছিল না, বরং নিজের এই মহান সাফল্যে খুব বেশি গর্ব অনুভব হচ্ছিল। সে মুম্বাইকে অবশেষে জয় করে নিয়েছিল। এখন সময় একদম এসে গিয়েছিল। অঞ্জলি নিজের সেই রেশমি শাড়ির আঁচলটিকে আরও একবার খুব ভালোভাবে ঠিক করল এবং নিজের চেয়ারে ফিরে এসে একদম শান্ত হয়ে বসে পড়ল। সে নিজের মুখে এক অত্যন্ত কঠোর, ভাবলেশহীন ও শক্ত কর্মকর্তার মুখোশ পুরোপুরি পরে নিয়েছিল, যা কোনো মানুষ সহজে পড়তে পারত না। সে ইন্টারকমের বোতাম চাপল এবং নিজের সহকারীকে প্রথম ঠিকাদারকে ভেতরে পাঠানোর আদেশ দিল। কাঠের সেই ভারী ও বিশাল দরজা এখন খুব ধীরে ধীরে খোলার জন্য একদম প্রস্তুত ছিল। ভারী ও বিশাল মেহগনি কাঠের দরজা খুব ধীরে ধীরে খুলল। রাহুল নিজের মুখে আত্মবিশ্বাসের এক খুব মিথ্যা মুখোশ পরল এবং ভেতরে পা রাখল। সেই চমৎকার ডিআরএম কার্যালয় অত্যন্ত ঠান্ডা ও শান্ত ছিল। টেবিলের পেছনে বসা নারী কর্মকর্তা জানলা দিয়ে বাইরে দেখছিলেন এবং তার পিঠ রাহুলের দিকে ছিল। রাহুল নিজের গলা পরিষ্কার করল এবং এক খুব মিথ্যা, বিনয়ী ও তোষামোদে ভরা হাসি নিজের মুখে এনে ঘুষ দেওয়ার নিজের পুরো প্রস্তুতি নিয়ে নিল, যাতে সে নিজের কাজ উদ্ধার করতে পারে। সেই নারী কর্মকর্তা খুব ধীরে ধীরে নিজের বড় ঘূর্ণায়মান চেয়ারটিকে রাহুলের দিকে ঘোরালেন। যেমনই তার মুখ আলোয় এলো, রাহুলের সেই মিথ্যা হাসি তৎক্ষণাৎ বরফের মতো জমে গেল। এক মুহূর্তের জন্য তার হৃৎস্পন্দন পুরোপুরি থেমে গেল এবং টেন্ডারের সেই ভারী ফাইলটি তার ঘামে ভেজা হাত থেকে পিছলে মার্বেলের মেঝের ওপর খুব জোরে পড়ে গেল। যে মুখটি সে ভেবেছিল যে জীবনে কখনো দেখতে পাবে না, আজ ঠিক তার সামনে উপস্থিত ছিল। অঞ্জলি সেখানে খুব শান্ত ভঙ্গিতে বসেছিল। সে এক অত্যন্ত শক্তিশালী নীল রঙের রেশমি শাড়ি এবং ভারতীয় রেলের সেই পিতলের ব্যাজ পরেছিল। তার সেই চোখ দুটো, যা 5 বছর আগে স্টেশনে রাহুলের সামনে অঝরে কেঁদেছিল এবং কাকুতি মিনতি করেছিল, আজ খুব তীব্র ও ধারালো তলোয়ারের মতো রাহুলের বুকে গভীর পর্যন্ত বিঁধছিল। রাহুল কিছু বলার খুব চেষ্টা করল, কিন্তু তার গলা পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। তার নিজের চোখের ওপর বিন্দুমাত্র বিশ্বাস হচ্ছিল না। অঞ্জলি তার দিকে অত্যন্ত শীতলতা এবং পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে তাকাল। সে নিজের মুখে কোনো আবেগ, কোনো রাগ বা কোনো দুঃখ বিন্দুমাত্র দেখাল না। সে কেবল নিজের প্যান দিয়ে নিজের টেবিলের সামনে রাখা একটি খালি চেয়ারের দিকে নির্দেশ করল। তাকে চুপচাপ সেখানে বসার শক্ত নির্দেশ দিল। অঞ্জলির সেই গভীর নীরবতা হাজার গালিগালাজের চেয়েও ভারী ও ঢরাবহনা ছিল, যা রাহুলের বেঁচে থাকা মিথ্যা অহংকার আর দম্ভকে পুরোপুরি ধুলায় মিশিয়ে দিচ্ছিল। খুব খারাপভাবে কাঁপতে কাঁপতে রাহুল মেঝের ওপর পড়ে থাকা নিজের ফাইলটিকে তুলল এবং খুব অদ্ভুতভাবে চেয়ারের এক কোণে বসে পড়ল। সে নিজের আতঙ্কিত মনকে এটি বোঝানোর খুব চেষ্টা করল যে এটি অন্য কোনো নারী হতে পারে, যে একদম অঞ্জলির মতো দেখতে। কিন্তু অঞ্জলির বাঁ কবজিতে থাকা সেই পুরনো ও গভীর কাটার দাগটি, যা বহু বছর আগে রাহুলের ঘরের রান্নাঘরে কাজ করার সময় লেগেছিল, তার সবচেয়ে ভয়াবহ ভয়কে সত্যি প্রমাণিত করছিল। মিস্টার সিংঘানিয়া, দয়া করে আপনার টেন্ডার প্রস্তাব পেশ করুন। অঞ্জলির সেই তীব্র কণ্ঠস্বর সেই বড় ঘরে জোরে গুঞ্জরিত হয়ে উঠল। এটি তার সেই পুরনো ও অসহায় স্ত্রীর চাপা আওয়াজ একদমই ছিল না, বরং এটি এক অত্যন্ত শক্তিশালী ও কঠোর সরকারি কর্মকর্তার আদেশ দেওয়ার আওয়াজ ছিল।
রাহুল নিজের কাগজপত্রগুলোর সঙ্গে খুব খারাপভাবে লড়াই করছিল। সে তার সেই পুরো মুখস্থ করা ভাষণ পুরোপুরি ভুলে গিয়েছিল, যা সে ঘরে শত শতবার খুব ভালোভাবে অনুশীলন করেছিল। সে নিজের কাঁপতে থাকা হাতে সেই মোটা ফাইলটি খুলল এবং সেই বড় টেবিলের ওপর অঞ্জলির দিকে গড়িয়ে দিল। সেই সমস্ত সরকারি কাগজপত্রের ঠিক মাঝখানে সেই লাল মখমলের বাক্সটি খুব পরিষ্কার দেখা যাচ্ছিল। কোটি টাকা মূল্যের সেই চমৎকার হীরের হার রাখা ছিল। রাহুলের এখনও এই মিথ্যা আশা ছিল যে অঞ্জলি এটি দেখে গলে যাবে। সে তার বিবর্ণ ও ভীত মুখে এক অত্যন্ত অসহায় ও আকুতিপূর্ণ হাসি ফুটিয়ে তোলার আরও একটি ব্যর্থ চেষ্টা করল। অঞ্জলি সেই লাল মখমলের বাক্সের দিকে একবার তাকাল, তারপর সরাসরি রাহুলের সেই ভীত চোখের দিকে খুব গভীরভাবে তাকাল। তার ঠোঁটে এক অত্যন্ত শীতল ও উপহাসমূলক হাসি ভেসে উঠল। সে সেই ঘুষের বাক্সটিকে একদমই ছুঁল না। এর বদলে সে তার লাল কলমটি তুলল এবং রাহুলের টেন্ডার প্রস্তাবের পাতাগুলো খুব দ্রুত উল্টাতে শুরু করল। তার তীক্ষ্ণ চোখ সেই সমস্ত জাল পরিসংখ্যান ও মিথ্যা আর্থিক হিসেব বিবরণী খুব সূক্ষ্মভাবে পরীক্ষা করছিল। গত 3 বছর ধরে আপনার কোম্পানির আর্থিক রেকর্ড ক্রমাগত খুব ভারী ক্ষতি দেখাচ্ছে, মিস্টার সিংহানিয়া, অঞ্জলি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলল, নিজের লাল কলম দিয়ে বহু মিথ্যা পরিসংখ্যানে গোল দাগ দিতে দিতে। আপনার ঋণ অনেক বেশি বেড়ে গেছে এবং আপনি আপনার আগের দুটো বড় সরকারি প্রজেক্ট সময় সম্পূর্ণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আপনি কিভাবে আশা করেন যে ভারতীয় রেল আপনার এই দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানির ওপর এত বড় পণ্য পরিবহনের প্রজেক্টের জন্য সহজে ভরসা করবে? রাহুলের খুব বেশি ঘাম হতে লাগল। সে তোতলাতে লাগল এবং এটি বোঝানোর খুব চেষ্টা করতে লাগল যে বাজারের অবস্থা খারাপ ছিল, কিন্তু এখন তার কোম্পানি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। সে সেই মূল্যবান হীরের হারের দিকে নির্দেশ করে নিচু গলায় বলল, ম্যাডাম, আমরা কাজকে মসৃণভাবে চালানোর জন্য যে কোনো ধরনের বিশেষ সহযোগিতা ও পারস্পরিক লাভের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ছোট উপহারটি তো আমাদের এই নতুন ও দীর্ঘ বন্ধুত্বের একটি খুব ছোট শুরু মাত্র। অঞ্জলির মুখের ভাব পুরোপুরি কঠোর ও অত্যন্ত নির্দয় হয়ে গেল। সে সেই লাল মখমলের বাক্সটিকে নিজের আঙুল দিয়ে এমনভাবে তুলল যেন তা কোনো অত্যন্ত নোংরা ও ঘিনঘিনে আবর্জনা। সে সেটিকে আবার রাহুলের দিকে খুব জোরে ছুঁড়ে মারল এবং সেই বাক্স রাহুলের বুকে ধাক্কা খেয়ে তার কোলে গিয়ে পড়ল। আপনার এই জঘন্য ও সস্তা ঘুষ নিজের কাছেই রাখুন, মিস্টার সিংহানিয়া। আমি বাজারে বিক্রি হওয়া কোনো বস্তু একদমই নই যাকে আপনি নিজের নোংরা টাকা দিয়ে সহজে কিনে নেবেন। রাহুল অত্যন্ত ভয়াবহ ও গভীর অপমান অনুভব করল। যে অসহায় নারীকে সে একদিন আবর্জনার মতো রাস্তায় ফেলে দিয়েছিল, আজ সেই নারী তার পুরো জীবন ও তার ভবিষ্যৎ নিজের হাতে নিয়ে বসেছিল। সে একটি ভিন্ন উপায় চেষ্টা করল। নিজের গলার আওয়াজ অনেক নিচু করল এবং ভাবুক হওয়ার মিথ্যে নাটক করল। অঞ্জলি, দয়া করে, আমি জানি যে আমার থেকে খুব বড় ভুল হয়েছে, কিন্তু দয়া করে আমার সঙ্গে এমন করো না। আমি পুরোপুরি বরবাদ হয়ে যাব এবং রাস্তায় চলে আসব। এই কার্যালয়ে অঞ্জলি নামের কোনো নারী উপস্থিত নেই। সে রাহুলের কথা খুব নির্মমভাবে কেটে দিয়ে বলল। তার গলার আওয়াজ মেঘের গর্জনের মতো গুঞ্জরিত হচ্ছিল। আমি মুম্বাই ডিভিশনের রেল ম্যানেজার, আর তুমি কেবল এক অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, ব্যর্থ ও মিথ্যে ব্যবসায়ী যে সরকারকে ধোঁকা দেওয়ার নোংরা চেষ্টা করছে। যদি তুমি পুনরায় আমার প্রথম নাম নেওয়ার কোনো দুঃসাহস করো, তবে আমি নিরাপত্তা রক্ষীদের ডেকে তোমাকে ধাক্কা মেরে এই পুরো ভবন থেকে বাইরে ফেলে দেওয়ার ব্যবস্থা করব। রাহুল নিজের চেয়ারে খুব খারাপভাবে কুঁকড়ে গেল এবং পুরোপুরি ভেঙে পড়ল। তার হঠাৎ এটি অনুভব হল যে এটি একদম সেই একই ভয়াবহ অসহায়তা ও নিরাশার অনুভূতি যা সে 5 বছর আগে অঞ্জলির ওপর অত্যন্ত নির্মমভাবে চাপিয়ে দিয়েছিল। কর্মের নিয়ম আজ তাকে সেই মানুষের সামনে হাঁটু গেড়ে দাঁড় করিয়ে দিয়েছিল যার সঙ্গে সে সবচেয়ে বড় ও ভয়াবহ অন্যায় করেছিল। সে সেই ঠান্ডা ও শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেও খুব খারাপভাবে হাঁসফাঁস করছিল এবং ঠিকমতো শ্বাস নিতে পারছিল না। অঞ্জলি অত্যন্ত শান্তি ও স্পষ্টতার সঙ্গে সেই সমস্ত বড় আইনি লঙ্ঘন ও আর্থিক জালিয়াতির পুরো তালিকা গণাল যেগুলো রাহুল তার সেই টেন্ডার ফাইলে খুব চালাকির সঙ্গে লুকিয়েছিল। সে সেই নির্দিষ্ট বাণিজ্যিক আইনের কথা উল্লেখ করল যেগুলো সে ধারাবীর সেই মিটমিটে স্ট্রিট লাইটের নিচে খুব গভীরভাবে অধ্যয়ন করেছিল। রাহুল তার এই বিশাল আইনি জ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তা দেখে পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। সে বুঝতে পারল যে সে কেবল প্রতিশোধ নিচ্ছে না, বরং সততার সঙ্গে নিজের কাজ করছে।
আপনার প্রস্তাব পুরোপুরি বাতিল করা হচ্ছে মিস্টার সিংহানিয়া। আমাদের সেই পুরনো অতীতের কারণে একদমই নয়, বরং এই কারণে যে আপনার কোম্পানি একটি খুব বড় ধোঁকা এবং এই ফাইল কেবল ও কেবল মিথ্যের এক পুলিন্দা। অঞ্জলি তার ফাইলের প্রথম পাতায় এক খুব বড় লাল বাতিলের মোহর লাগাতে লাগাতে বলল। মোহর কাগজে আছড়ে পড়ার সেই তীব্র শব্দ রাহুলের কানে কোনো ভয়াবহ মৃত্যুদণ্ডের সাজা মতো খুব জোরে গুঞ্জরিত হল, যা তার সমস্ত স্বপ্নকে চিরদিনের জন্য চুরমার করে দিল। সে নিজের ইন্টারকমের বোতাম খুব জোরে চাপল এবং বাইরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তা রক্ষীদের অবিলম্বে ভেতরে আসার শক্ত আদেশ দিল। মিস্টার সিংহানিয়া এখন এখান থেকে যাচ্ছেন। এনাকে সম্মানের সঙ্গে এই পুরো ভবনের বাইরে পর্যন্ত ছেড়ে আসুন, এবং যদি এই লোক ভবিষ্যতে কোনো কর্মকর্তার ঘুষ দেওয়ার সামান্য চেষ্টাও করে, তবে অবিলম্বে পুলিশে অভিযোগ দায়ের করুন। দুটো অত্যন্ত দীর্ঘ ও শক্ত নিরাপত্তা রক্ষী অবিলম্বে কার্যালয়ে প্রবেশ করল এবং রাহুলের একদম পেছনে দাঁড়িয়ে তার বাইরে যাওয়ার অপেক্ষা করতে লাগল। রাহুল ধীরে ধীরে দাঁড়াল। তার পা এত খারাপভাবে কাঁপছিল যে সে খুব কষ্ট করে হাঁটতে পারছিল। সে তার সেই বাতিল করা ফাইল এবং কোটি টাকার হীরের হার তুলল। সে নিজেকে এক অত্যন্ত দয়াপত্র ও লাচার ভিখারির মতো মনে করছিল। সে শেষবারের মতো অঞ্জলির দিকে খুব লাচারভাবে তাকাল, এই আশায় যে হয়তো তার চোখে দয়ার একটি ছোট ফোঁটা দেখা যাবে, কিন্তু সে সেখানে কেবল এক বিজয়ী মহারানীর অজেয় ও কঠোর শক্তিই দেখতে পেল। সে যখন দরজার দিকে ঘুরে ধীরে ধীরে হাঁটছিল, তখন অঞ্জলি শেষবারের মতো তার সঙ্গে খুব শক্ত স্বরে বলল, তুমি একদিন খুব শানের সঙ্গে বলেছিলে যে এই শহরে কেবল টাকা ও শক্তিই সবচেয়ে বেশি প্রাধান্য পায়। তুমি পুরোপুরি ভুল ছিলে। সততা এবং কখনো না ভাঙা মনোবলই সবচেয়ে বেশি শক্তিশালী হয়। এখন অবিলম্বে আমার কার্যালয় থেকে বের হয়ে যাও। তার এই বিধে যাওয়া শব্দগুলো যে কোনো শারীরিক আঘাতের চেয়েও ভারী ছিল, যা রাহুলের সেই মিথ্যা অহংকারকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। রাহুল সেই বড় কার্যালয় থেকে বের হল, তার মাথা ভারী লজ্জা ও গভীর অপমানে পুরোপুরি নিচু হয়ে। অপেক্ষাগারে বসা অন্য সমস্ত বড় ঠিকাদারেরা তার দিকে খুব অবাক হয়ে তাকাচ্ছিল এবং তার এই অপমানজনকভাবে বাইরে বের হয়ে দেওয়ার বিষয় নিয়ে ফিসফিস করে উপহাস করছিল। মহান ও অহংকারী শিল্পপতি রাহুল সিংহানিয়াকে আজ সেই নারী পুরোপুরি পিষে দিয়েছিল, যাকে সে একদিন খুব সাধারণ মনে করত। এখন তার পুরো বরবাদি ও তার বিনাশ একদম নিশ্চিত ও অলঙ্ঘনীয় হয়ে গিয়েছিল। ভেতরে কার্যালয়ের ভেতরে অঞ্জলি এক অত্যন্ত গভীর ও ঠান্ডা শ্বাস নিল এবং নিজের চেয়ারে পিছনের দিকে আরামে হেলান দিল। রাহুলের এই ভয়াবহ দুর্দশায় তার কোনো দুরাশাপূর্ণ আনন্দ একদমই অনুভব হচ্ছিল না, বরং তার মনে এক অত্যন্ত গভীর শান্তি ও পরম সন্তোষের অনুভূতি ছিল। তার যন্ত্রণাদায়ক অতীতের সেই সবচেয়ে ভারী বোঝা আজ চিরদিনের জন্য তার কাঁধ থেকে নেমে গিয়েছিল। সে নিজের জন্য এক গ্লাস জল ঢালল এবং পরবর্তী গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য নিজেকে পুরোপুরি শান্ত করল। বাইরে আকাশে এখন গাঢ় কালো মেঘ পুরোপুরি ছাড়তে শুরু করেছিল এবং সূর্যের এক খুব উজ্জ্বল আলো জানলা দিয়ে সোজা অঞ্জলির মুখে পড়ছিল। এই নতুন আলো কেবল তার কার্যালয়কেই নয়, বরং তার পুরো জীবনকে খুব সুন্দরভাবে আলোকিত করছিল। মুম্বাই শহরের সেই পুরনো ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এখন পুরোপুরি কাঁপতে শুরু করেছিল, কারণ এখন বিচারের চেয়ারে এক এমন নির্ভীক নারী বসেছিল যাকে না তো ডরানো যেত আর না কোনো মূল্যে কেনা যেত। অপমান ও ভয়াবহ হাড়ের ভারী বোঝা নিয়ে ভেঙে পড়া রাহুল কার্যালয়ের সেই জাঁকজমকপূর্ণ ভবন থেকে খুব ধীরে ধীরে বেরোল। তার চোখের সামনে পুরো পৃথিবী খুব দ্রুত ঘুরছিল এবং তার নিজের পায়ের নিচ থেকে মাটি সরে যেতে পরিষ্কার অনুভব হচ্ছিল। সেই ভয়াবহ ধাক্কা বরদাস্ত করতে পারছিল না যে অঞ্জলি তাকে এত খারাপভাবে পিষে দিয়েছে। সে নিজের গাড়ি পর্যন্ত পৌঁছানোর সাহস জোগাতে পারল না, তাই সে পেছনে থাকা একটি বাগানে গিয়ে বেঞ্চে বসে পড়ল। সেই শান্ত বাগানে বসতেই রাহুলের মাথায় অঞ্জলির সেই শীতল ও বিপজ্জনক আওয়াজ ক্রমাগত হাতুড়ির মতো বাজছিল। সে তার পুরো জীবনে কখনো কারোর কাছ থেকে এত বড় হারের মুখোমুখি হয়নি, বিশেষ করে সেই নারীর কাছ থেকে যাকে সে সবসময় নিজের জুতোর ধুলো মনে করত। নিজের দুটো হাত দিয়ে মাথা চেপে ধরে সে অঝরে কাঁদতে লাগল। তার ব্যবসা পুরোপুরি শেষ হয়ে যাওয়া এবং বাজারে নিজের ইজ্জত মাটিতে মিশে যাওয়ার ভয়াবহ ভয় এখন তাকে ভেতরে ভেতরে খুব খারাপভাবে খাচ্ছিল। তখনই হঠাৎ তার নজর সেখান থেকে কিছুটা দূরে খেলতে থাকা একটি ছোট বাচ্চার উপর গিয়ে আটকে গেল। সে একটি খুব সুন্দর ও পরিষ্কার সাদা কুর্তা পায়জামা পরে প্রজাপতির পেছনে ছুটছিল। সেই নিষ্পাপ বাচ্চার খিলখিল হাসির শব্দ সেই শান্ত ও গম্ভীর সরকারি চত্বরে খুব অদ্ভুত ও মিষ্টি লাগছিল।
বাচ্চার সেই মধুর হাসি রাহুলের উদাস ও কাঁদতে থাকা মনের মনোযোগ নিজের দিকে পুরোপুরি টেনে নিল। সেই বাচ্চা দেখতে খুব বেশি সুন্দর এবং একদম রাজার ছেলের মতো লাগছিল। যখন সেই বাচ্চা প্রজাপতি ধরার চক্করে দৌড়াতে দৌড়াতে রাহুলের সেই পুরনো বেঞ্চের একদম কাছে চলে এলো, তখন রাহুলের শ্বাস হঠাৎ আটকে গেল। সে সেই ছোট বাচ্চার নিষ্পাপ মুখ খুব বেশি মনোযোগ ও কাছ থেকে দেখল। বাচ্চার বড় বড় ও গভীর চোখ, তার মুখের সেই বিশেষ আকৃতি এবং তার হাঁটার সেই অনন্য ঢং সবকিছু একদম রাহুলের শৈশবের মতোই ছিল। রাহুলের মনে হল যেন সে নিজেরই পুরনো শৈশবের কোনো খুব সুন্দর ও জীবন্ত ছবি নিজের চোখে দেখছে। এক অত্যন্ত তীব্র ও ভয়াবহ বিদ্যুৎ রাহুলের মাথায় খেলে গেল। তার 5 বছর আগের সেই কালো ও ঝোড়ো রাতের কথা অবিলম্বে মনে পড়ে গেল, যখন সে তার গর্ভবতী স্ত্রী অঞ্জলিকে স্টেশনে বেসহারা ছেড়ে দিয়েছিল। যদি অঞ্জলির বাচ্চা সেই ভয়াবহ রাতের পর জন্ম নিয়ে থাকে, তবে সে আজ একদম এই বাচ্চার বয়সেরই হবে। এই ডরাবনা ও চমকে দেওয়ার মতো চিন্তা আসতেই রাহুলের পুরো শরীরে এক অদ্ভুত শিহরণ এবং খুব বেশি গভীর অস্বস্তি পুরোপুরি খেলে গেল। কাঁপতে থাকা পায়ে রাহুল সেই ছোট ও নিষ্পাপ বাচ্চার দিকে খুব ধীরে ধীরে এগিয়ে গেল। সে নিজের হাঁটু গেড়ে বসে সেই বাচ্চাকে খুব বেশি ভালোবাসা এবং এক অদ্ভুত ব্যাকুলতার সঙ্গে দেখল। বাবা, তোমার শুভ নাম কি, আর তুমি এখানে এই বড় কার্যালয়ে কি করছো? রাহুল নিজের রুদ্ধ কাঁপতে থাকা গলায় সেই বাচ্চাকে জিজ্ঞেস করল। বাচ্চা খেলা ছেড়ে দিল এবং নিজের বড় বড় নিষ্পাপ চোখে সেই অচেনা ও উদাস মানুষকে খুব বেশি মনোযোগ ও অবাক হয়ে দেখতে লাগল। আমার নাম আরব, আর আমার প্রিয় মা এখানকার সবচেয়ে বড় কর্মকর্তা, যিনি ভেতরে খুব জরুরি কাজ করছেন। বাচ্চা নিজের খুব মিষ্টি ও পরিষ্কার গলায় কোনো ভয় ছাড়াই অবিলম্বে জবাব দিল। এই নাম শুনতেই রাহুলের পায়ের নিচের মাটি পুরোপুরি ফেটে গেল এবং তার হৃদয় খুব জোরে ধকধক করতে লাগল। আরব, সেই বাচ্চা যাকে অঞ্জলির গর্ভে জন্ম নিয়েছিল, সে আসলে তার নিজেরই রক্ত, যাকে সে টাকার মিথ্যে লোভে খুব নির্মমভাবে সব সময়ের জন্য ঠুকরে দিয়েছিল। তখনই ধারাভীর সেই বুড়ি ও ভালো মানসিকতার আম্মা, যিনি এখন আরবের দেখাশোনার জন্য সব সময় তার সঙ্গে থাকতেন, দ্রুত দৌড়ে সেখানে চলে এলেন। তিনি রাহুলকে সেই বাচ্চার এত কাছে বসে থাকতে দেখে খুব বেশি সন্দেহ করলেন। তিনি অবিলম্বে এগিয়ে এসে আরবকে নিজেই পেছনে লুকিয়ে ফেললেন এবং রাহুলকে সেখান থেকে খুব শক্ত স্বরে অবিলম্বে চলে যেতে বললেন। রাহুল সেই আম্মাকে কোনো জবাব না দিয়ে এক পাগলদের মতো অবস্থায় সেখান থেকে দৌড়াতে দৌড়াতে সোজা নিজের গাড়ির দিকে দ্রুত বেরিয়ে পড়ল। গাড়ি চালানোর সময় রাহুলের মস্তিষ্ক অত্যন্ত ভয়াবহ ও ঝড়ো চিন্তায় পুরোপুরি ভরে গিয়েছিল। তার সেই বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য বরবাদ হয়ে গিয়েছিল এবং তার দ্বিতীয় স্ত্রী কবিতা বন্ধা হওয়ার কারণে তাকে কোনো ওয়ারিস দিতে পারছিল না। কিন্তু আজ সে নিজের সগে সন্তানকে নিজেরই চোখে জীবন্ত দেখেছিল, যে সিংহানিয়া পরিবারের আসল ওয়ারিস হতে পারত। তার সেই পুরনো ও স্বার্থপর মস্তিষ্কে এক অত্যন্ত নোংরা, চালাক ও ভয়াবহ পরিকল্পনা আকার নিতে শুরু করেছিল, যাতে সে নিজের পরিবারের হারিয়ে যাওয়া সমস্ত সম্মান ফেরত পেতে পারে। যখন রাহুল তার সেই বিলাসবহুল কিন্তু পুরোপুরি বরবাদ হয়ে যাওয়া ঘরে পৌঁছল, তখন সে তার মা ও পুরো পরিবারকে এই চমকে দেওয়ার মতো খবর শোনাল। এটি শুনে যে অঞ্জলি এখন কোনো সাধারণ নারী নয়, বরং এক খুব বড় কর্মকর্তা হয়ে গেছে, ঘরে এক ভয়াবহ সন্নাটা ছেয়ে গেল। কিন্তু যখন রাহুলের মা এটি শুনলেন যে অঞ্জলির কাছে একটি 5 বছরের সুন্দর ছেলে আছে, যে রাহুলেরই রক্ত, তখন তার লালচি চোখে এক অত্যন্ত উজ্জ্বল ও নোংরা আনন্দ পরিষ্কারভাবে দেখা যেতে লাগল। সেই বাচ্চা আমাদের সিংহানিয়া পরিবারের একছত্র ও আসল ওয়ারিস রাহুল। সেই নারীর আমাদের নাতির ওপর কোনো আইনি অধিকার নেই। রাহুলের মা নিজের পুরনো অহংকার ও মিথ্যে অভিমানের সঙ্গে খুব জোরে চিৎকার করে বললেন। তারা অবিলম্বে সিদ্ধান্ত নিলেন যে তারা তাদের সমস্ত টাকা, পুরনো প্রভাব ও মিথ্যে ভালোবাসার খুব নোংরা নাটক করে সেই বাচ্চাকে অঞ্জলির কাছ থেকে চিরদিনের জন্য ছিনিয়ে নেবেন। তাদের এটি খুব ভালোভাবে মনে হচ্ছিল যে অঞ্জলি এখনও তাদের পুরনো ও ভীত বউ, যে তাদের প্রতি কথা সহজে মেনে নেবে। পরের দিন সন্ধ্যায় রাহুল, তার ঘমণ্ডী মা এবং পরিবারের কিছু অন্য লালচি সদস্য অঞ্জলির সেই নতুন ও চমৎকার সরকারি বাংলোয় পৌঁছে গেলেন। এই বাংলো শহরের সবচেয়ে দামি এলাকায় অবস্থিত ছিল এবং এর বাইরে বহু সশস্ত্র নিরাপত্তারক্ষী পাহারা দিচ্ছিল।
যখন সিংহানিয়া পরিবার এই বিশাল মহলের মতো বাংলোর দৃশ্য দেখল, তখন তাদের নিজেদের সেই ভয়াবহ বরবাদি এবং অঞ্জলির এই মহান সাফল্যে খুব বেশি লজ্জা অনুভব হলো। কিন্তু নিজের মিথ্যা অহংকারকে কোনোভাবে বাঁচিয়ে তারা বাংলোর ভেতরে যাওয়ার খুব বেশরম চেষ্টা করল। নিরাপত্তা রক্ষীরা প্রথমে তো তাদের ভেতরে যেতে খুব কড়াকড়ির সঙ্গে আটকে দিল, কিন্তু যখন অঞ্জলি তাদের আসার খবর পেল, তখন সে তাদের ভেতরে আসার বিশেষ অনুমতি দিয়ে দিল। অঞ্জলি নিজের সেই বিশাল ও চমৎকার বসার ঘরে এক মহারানীর মতো বসেছিল। সে আজ আবার এক অত্যন্ত সাধারণ কিন্তু খুব সুন্দর রেশমি শাড়ি পরেছিল, এবং তার মুখে এক অত্যন্ত কঠোর ও রহস্যময় শান্তি পুরোপুরি ছেয়েছিল। সিংহানিয়া পরিবার সেই ঘরের জাঁকজমক দেখে পুরোপুরি সহমে ও ডরে গিয়েছিল। রাহুলের মা নিজের মুখে কুমিরের মিথ্যা জল এনে খুব নোংরা ও সস্তা নাটক শুরু করে দিলেন। ও আমার প্রিয় বউ, আমাদের নিজের সেই ভয়াবহ ভুলের খুব বেশি অনুশোচনা হচ্ছে। আমরা তোমাকে ও আমাদের প্রিয় নাতিকে ফেরত আমাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য এখানে এসেছি। তিনি নিজের হাত জোড় করতে করতে খুব মিথ্যা ও কাঁদতে থাকা গলায় বললেন। রাহুলও নিজের মায়ের সুরে শুল মেলাতে মেলাতে অঞ্জলির পায়ের কাছে বসার খুব বেশি মিথ্যা ও ঘিনঘিনে চেষ্টা করতে লাগল, যাতে সে তাকে মানাতে পারে। অঞ্জলি নিজের সোফা থেকে একদমই সরল না, এবং তার মুখে গলে যাওয়ার কোনো ছোট ভাবও এলো না। সে নিজের সেই তীক্ষ্ণ চোখ দিয়ে সেই পুরো লালচি পরিবারকে খুব বেশি ঘৃণা ও ক্ষোভের সঙ্গে দেখল। আপনাদের এই মিথ্যা ও সস্তা নাটক এখানে একদমই কাজ করবে না। অঞ্জলির গলার আওয়াজ সেই বড় ঘরে এক বিপজ্জনক তলোয়ারের মতো খুব দ্রুত গুঞ্জরিত হল। আমার খুব ভালোভাবে জানা আছে যে আপনারা এখানে আমার জন্য নয়, বরং সেই ওয়ারিশের জন্য এসেছেন যা আপনাদের প্রয়োজন। এই তেতো সত্যি শুনে রাহুল ও তার মায়ের মুখ পুরোপুরি সাদা হয়ে গেল। কিন্তু রাহুলের মা হার মানলেন না, এবং তিনি নিজের লালচি চালকে কিছুটা আরও এগিয়ে নিয়ে গেলেন। তিনি বললেন যে তিনি অঞ্জলি ও বাচ্চাকে অনেক টাকা এবং পরিবারের সমস্ত বড় অংশ দিতে পুরোপুরি প্রস্তুত। শর্ত এটাই যে সে বাচ্চাকে তাদের হাতে তুলে দেবে। টাকা ও দৌলতের এই ঘিনঘিনে কথা শুনে অঞ্জলির সেই শান্ত রক্ত হঠাৎ খুব খারাপভাবে ফুটতে লাগল, এবং তার চোখে ভয়াবহ আগুন জ্বলে উঠল। অঞ্জলি নিজের জায়গা থেকে এক ক্রুদ্ধ দেবীর মতো এক লাফে দাঁড়িয়ে গেল। আপনারা এখনও এটি মনে করেন যে পৃথিবীর প্রতি আনমোল জিনিসকে আপনাদের এই নোংরা কাগজ দিয়ে সহজে কেনা যেতে পারে? অঞ্জলি তাদের ওপর খুব জোরে গর্জে উঠে বলল। আমি যখন সেই রাতে বৃষ্টিতে নিজের বাচ্চার সঙ্গে বেসাহারা রাস্তায় মরছিলাম, তখন আপনাদের এই দৌলত কোথায় গিয়েছিল? আজ যখন আপনারা পুরোপুরি বরবাদ হয়ে গেছেন, তখন আপনাদের আমার রক্তের কথা হঠাৎ খুব বেশি মনে পড়ছে। রাহুল এগিয়ে গিয়ে অঞ্জলির হাত ধরার খুব নোংরা ও অশিষ্ট চেষ্টা করল, কিন্তু অঞ্জলি তাকে এত জোরে ধাক্কা দিল যে সে মেঝের ওপর খুব খারাপভাবে পড়ে গেল। আমার সন্তানের এই নোংরা এবং লালচি সিংহানিয়া পরিবারের সঙ্গে কোনো রক্তের সম্পর্ক একদমই নেই। আরব কেবল এবং কেবল আমার ছেলে। সে সেই কষ্ট ও সংগ্রাম থেকে জন্ম নিয়েছে যা তোমরা আমাকে নিজেদের নিষ্ঠুরতা দিয়ে দিয়েছিলে। তার ওপর কেবল আমার অধিকার রয়েছে, এবং আমি তাকে কখনো তোমাদের নোংরা ছায়াতেও আসতে দেব না। সে আমারও রক্ত। অঞ্জলি, তুমি একজন বাবাকে তার নিজের ছেলের থেকে এভাবে দূরে একদম রাখতে পারো না। রাহুল মেঝের ওপর পড়ে থেকে খুব জোরে এবং অসহায়ভাবে চিৎকার করে বলল। অঞ্জলি তার এই মিথ্যা দাবিতে খুব বেশি তেতো এবং বুক কাঁপানো হাসি হাসল। বাবা, যে মানুষ নিজের উচ্চাকাঙ্ক্ষা ও মিথ্যা সম্মানের জন্য নিজের অজাত সন্তানকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, তার পিতা শব্দটি নিজের নোংরা মুখে আনার কোনো আইনি বা নৈতিক অধিকার একদমই নেই। রাহুলের মায়ের কাছে এখন অঞ্জলির এই আচরণ খুব বেশি অপমানজনক মনে হতে লাগল। সে নিজের পুরনো অহংকারে এসে অঞ্জলিকে আদালতে নিয়ে যাওয়ার এবং পুলিশ কেস করার খুব ভয়াবহ হুমকি দিয়ে দিল। এটি শুনে অঞ্জলির রাগ নিজের চরম সীমায় পৌঁছে গেল। সে নিজের টেবিল থেকে একটি ভারী ফোন তুলল এবং খুব তীব্র আওয়াজে নিজের নিরাপত্তা রক্ষীদের অবিলম্বে ভেতরে আসার শক্ত আদেশ দিল। তার চোখে এমন এক আগুন ছিল যা পুরো সিংহানিয়া পরিবারকে এক মুহূর্তে ছাই করে দিতে পারত। কয়েক সেকেন্ডের মধ্যেই বহু দীর্ঘ ও চওড়া নিরাপত্তা রক্ষী নিজেদের অস্ত্র নিয়ে ঘরে খুব দ্রুত প্রবেশ করল।
অঞ্জলি নিজের আঙুল দিয়ে সেই ভীত ও আতঙ্কিত সিংহানিয়া পরিবারের দিকে নির্দেশ করল। এই সমস্ত বাইলের মানুষদের এক্ষুনি ধাক্কা মেরে আমার এই সুরক্ষিত বাংলো থেকে বাইরে বের করে দাও, এবং যদি ভবিষ্যতে এই লোকেরা আমার ছেলে আরবের আশপাশেও কোথাও দেখা যায়, তবে এদের কাউকে না জিজ্ঞেস করে অবিলম্বে গ্রেফতার করে সবচেয়ে নোংরা জেলে সব সময়ের জন্য আটকে দাও। নিরাপত্তা রক্ষীরা রাহুল এবং তার অহংকারী মাকে খুব খারাপভাবে ধরল এবং তাদের টেনে নিয়ে সেই চমৎকার বাংলোর প্রধান দরজার দিকে নিয়ে যেতে লাগল। রাহুলের মা ক্রমাগত গালি দিতে থাকলেন এবং রাহুল অসহায়ভাবে অঞ্জলির কাছে দয়ার ভিক্ষা চাইতে লাগল। কিন্তু অঞ্জলি একটি পাথরের মূর্তির মতো খুব শান্ত ও কঠিন হয়ে দাঁড়িয়ে রইল। তাদের সেই মিথ্যা চিৎকারের তার ওপর কোনো প্রভাব একদমই হচ্ছিল না। এই দৃশ্য সেই পুরনো অন্যায়ের সবচেয়ে বড় এবং সবচেয়ে সঠিক প্রতিশোধ ছিল। বাংলোর ভারী লোহার দরজা রাহুল এবং তার লালচি পরিবারের মুখের ওপর খুব জোরে শব্দের সঙ্গে সব সময়ের জন্য বন্ধ করে দেওয়া হলো। অঞ্জলি একটি খুব গভীর ও ঠান্ডা শ্বাস নিল এবং নিজের সেই বড় সোফায় ফেরত বসে গেল। তখনই ভেতরের ঘর থেকে ছোট আরব দৌড়ে এলো এবং সে তার মাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। অঞ্জলি তার সন্তানকে চুমু খেল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে কোনো কুদৃষ্টি এখন তাদের এই সুন্দর জীবনকে কখনো ধ্বংস করতে পারবে না। কর্মের সেই অজয় ও শক্তিশালী নিয়ম অবশেষে নিজের সবচেয়ে ভয়াবহ শেষ ধাপে পৌঁছে গিয়েছিল। রেল বিভাগ দ্বারা সেই কোটি টাকার টেন্ডার পুরোপুরি বাতিল করার খবর আগুনের মতো পুরো শেয়ার বাজারে দ্রুত ছড়িয়ে পড়ল। কাপুর গোষ্ঠী এবং সিংহানিয়া পরিবারের বেঁচে থাকা শেয়ারও তাসের পাতার মতো এক ধাক্কায় পুরোপুরি ভেঙে পড়ল। সমস্ত বড় বিনিয়োগকারী এবং ব্যাংক নিজেদের সমস্ত ঋণ অবিলম্বে ফেরত চাওয়ার জন্য তাদের ঘর ও কার্যালয়গুলোতে খুব ভারী পুলিশ বলের সঙ্গে ভয়াবহভাবে হানা দিল। রাহুলের সেই কোটি টাকার বিলাসবহুল বাংলো, যার ওপর তার একদিন খুব বেশি মিথ্যা অহংকার ছিল, এখন পুরোপুরি নিলাম হওয়ার মুখে চলে এসেছিল। ঘরের ভেতরের পরিবেশ কোনো খুব ভয়াবহ ও ডরাবনা কবরস্থানের চেয়েও বেশি খারাপ ও দমবন্ধ হয়ে এসেছিল। কবিতা যে আগে থেকেই নিজের বন্ধাত্ম ও মানসিক রোগের সঙ্গে খুব খারাপভাবে লড়ছিল, এই ভয়াবহ আর্থিক বরবাদি একদমই বরদাস্ত করতে পারল না। সে নিজের বাবার সঙ্গে সবসময়ের জন্য লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নিল এবং রাহুলের মুখের ওপর তালাকের কাগজ ছুঁড়ে মারল। কবিতার এভাবে হঠাৎ ছেড়ে চলে যাওয়ার পর রাহুলের পৃথিবী পুরোপুরি অন্ধকারে ডুবে গেল। তার সেই অহংকারী মা, যে সব সময় নিজের মিথ্যা সম্মান ও টাকার খুব বেশি দেখাও করত, এই ভীতিজনক ধাক্কার কারণে পক্ষাঘাতের খুব খারাপভাবে শিকার হয়ে গেল। রাহুলের কাছে এখন নিজের অসুস্থ মায়ের চিকিৎসার জন্য এক সাধারণ ডাক্তার ডাকার মতো টাকা একদমই বেঁচে ছিল না। যে মানুষ কখনো টাকার জন্য নিজেরই রক্তকে নির্মমভাবে রাস্তায় ফেলে দিয়েছিল, আজ সে নিজে পাইয়ের জন্য মহতাজ হয়ে পড়েছিল। পরের দিনই সকাল সকাল আয়কর বিভাগ এবং সরকারি পুলিশের বহু বড় গাড়ি সিংহানিয়া এন্টারপ্রাইজেসের সেই বিশাল প্রধান কার্যালয়কে পুরোপুরি ঘিরে ফেলল। সরকার ধোঁকা দেওয়া এবং জাল নথি পেশ করার গুরুতর অপরাধে রাহুলের বিরুদ্ধে খুব শক্ত আইনি পরোয়ানা জারি করা হয়েছিল। পুলিশ কর্মকর্তারা তার কার্যালয়ের সমস্ত দামি জিনিস এবং গুরুত্বপূর্ণ কম্পিউটার নিজেদের দখলে নিয়ে প্রধান দরজায় এক খুব বড় সরকারি তালা সবসময়ের জন্য লাগিয়ে দিল। রাহুল দূরে দাঁড়িয়ে নিজের এই ভয়াবহ বরবাদির তামাশা নিজের কাঁদবে থাকা চোখে লাচার হয়ে দেখছিল। পুলিশের সেই ভয়াবহ গ্রেফতার থেকে বাঁচার জন্য রাহুল এখন পাগলদের মতো মুম্বাইয়ের সেই অঞ্জান ও ভিড়ভাট্টাপূর্ণ রাস্তায় দর দর ঘুরে বেড়াতে লাগল। তার সেই দামি ও চকচকে জামাকাপড় এখন পুরোপুরি নোংরা ও ছেঁড়া হয়ে গিয়েছিল এবং তার মুখে বহু দিন ধরে না স্নান করার কারণে খুব বেশি ধুলো জমে গিয়েছিল। খিদে ও ভীতিজনক তৃষ্ণার কারণে তার গলা খুব খারাপভাবে শুকিয়ে যাচ্ছিল। কিন্তু কোনো পুরনো বন্ধু বা আত্মীয় এখন তার একটি ছোট সাহায্য করার জন্যও একদম প্রস্তুত ছিল না। সারাদিনের সেই ভয়াবহ ও ক্লান্তিকর ঘুরে বেড়ানোর পর রাহুলের টলতে থাকা পা অনমনে সেই ঐতিহাসিক ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের দিকে ধীরে ধীরে এগোতে লাগল। সন্ধ্যার গাঢ় অন্ধকার এখন পুরো শহরকে নিজের খোফনাক চাদরে পুরোপুরি জড়িয়ে নিচ্ছিল এবং আকাশে আবার কালো ডরাবনা মেঘ দ্রুত জমে উঠতে লাগল। এটি একদম সেই একই রকম ভয়াবহ ও ঝোড়া আবহাওয়া ছিল যে রাতে সে নিজের গর্ভবতী স্ত্রী অঞ্জলিকে এই রেল স্টেশনের ঠান্ডা ও নির্দয় মাটিতে খুব নির্মমভাবে সবসময়ের জন্য মরার জন্য ছেড়ে দিয়েছিল। স্টেশনের সেই প্রধান প্রবেশদ্বারের কাছে পৌঁছে রাহুলের হাঁটু পুরোপুরি জবাব দিয়ে দিল এবং সে এক বেসাহারা ভিখারির মতো মাটিতে ধড়াম করে পড়ে গেল। তীব্র বৃষ্টির বড় বড় ফোঁটা তার নোংরা মুখে খুব জোরে আঘাত করতে লাগল, যেন আকাশ থেকে দেবতারাও তার সেই পুরনো ও ঘৃণৌনা পাপের ওপর নিজেদের ভয়াবহ ক্রোধ বর্ষণ করছিলেন। আশপাশ দিয়ে যাওয়া হাজার হাজার মানুষ তাকে এক পাগল ও মদ্যপ মানুষ ভেবে তার থেকে খুব দূরে সরে হাঁটছিল। আজ তার সেই যন্ত্রণাদায়ক চিৎকার শোনার মতো এই পুরো পৃথিবীতে কেউ ছিল না।
সে নিজের ফোলা ও লাল চোখ দিয়ে স্টেশনের ভেতরে স্থাপিত ভগবান গণেশের সেই প্রাচীন ও শান্ত মূর্তির দিকে খুব বেশি লাচার হয়ে তাকালো। তার অঞ্জলির সেই কাঁদতে থাকা ও কাঁপতে থাকা মুখ খুব গভীরভাবে মনে পড়তে লাগল, যখন সে এই মূর্তির সামনে নিজের এবং নিজের অজাত সন্তানের সুরক্ষার ভিক্ষা চাইছিল। আজ রাহুল নিজে সেই ভগবানের সামনে নিজের জীবনের ভিক্ষা চাওয়ার জন্য বাধ্য হয়ে গিয়েছিল, কিন্তু সে জানত যে তার সেই ভয়াবহ ও স্বার্থপর পাপের কোনো ক্ষমা এই পৃথিবীতে নেই। অন্যদিকে স্টেশনের ভেতরে এক অত্যন্ত বিশেষ ও ভিআইপি প্ল্যাটফর্মে এক পুরোপুরি আলাদা ও চমৎকার দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছিল। অঞ্জলি নিজের এক অত্যন্ত সুন্দর ও গরিমাময় রেশমি শাড়িতে পুরো গর্ব ও শাহী মেজাজের সঙ্গে সেই দীর্ঘ প্ল্যাটফর্মে খুব শান্তিতে হাঁটছিল। তার এক হাতে তার প্রিয় ছেলে আরবের ছোট পদ্মের মতো হাত ছিল এবং অন্য হাতে একটি গুরুত্বপূর্ণ সরকারি ফাইল ছিল। তার চারপাশে বহু রেল পুলিশ সদস্য এবং বড় কর্মকর্তা তাকে পুরো সম্মান দেওয়ার জন্য একদম সোজা দাঁড়িয়েছিলেন। আজ অঞ্জলি একটি খুব বিশেষ ও চমৎকার সরকারি পরিদর্শন ট্রেনে বসে পুরো পশ্চিম রেল জোনের এক বড় ও ঐতিহাসিক সফরে যেতে চলেছিল। এই ট্রেন বিশেষভাবে এক বড় মণ্ডল রেল পরিচালকের জন্যই তৈরি করা হয়েছিল, যার ভেতরে সমস্ত আধুনিক সুখ সুবিধা উপস্থিত ছিল। ট্রেনের ইঞ্জিনে লাগানো তাজা ও সুগন্ধি গাঁদা ফুল অঞ্জলির এই মহান ও বেদাগ জয়ের প্রকাশ্যে উৎসব পালন করছিল। স্টেশনের প্রতি ছোট বড় কর্মচারী নিজের এই নির্ভীক ও সৎ নারী কর্মকর্তাকে খুব বেশি গর্ব ও সম্মান ভরা চোখে দেখছিল। ছোট আরাভ সেই বিশাল ও চমৎকার লাল রঙের ট্রেন দেখে খুশিতে খুব বেশি লাফাচ্ছিল। তার জন্য এই সব কিছু কোনো খুব সুন্দর ও জাদুকরী স্বপ্নের মতো ছিল, যা তার মা নিজের কঠিন পরিশ্রম ও রক্ত ঘাম দিয়ে পুরোপুরি সাজিয়ে দেখিয়েছিল। অঞ্জলি নিচে ঝুঁকে আরাফকে নিজের দুটো হাত দিয়ে খুব ভালোবাসায় তুলল এবং তার কপালে এক দীর্ঘ ও গভীর চুম্বন দিল। অঞ্জলির হৃদয়ে এখন কোনো পুরনো তিতকুটে ভাব বা ভয়াবহ কষ্ট একদমই ছিল না, বরং এক খুব গভীর ও অসীম মানসিক শান্তি ছিল। ট্রেনের সেই চমৎকার শীতাতপ নিয়ন্ত্রিত কামরার ভেতরে বসার পর অঞ্জলি জানলার মোটা ও পরিষ্কার কাঁচ দিয়ে বাইরে স্টেশনের সেই বিশাল দৃশ্য খুব মনোযোগ দিয়ে দেখল। সে দূরে স্টেশনের প্রধান দ্বারের কাছে বৃষ্টিতে ভিজতে থাকা কোনো বেসাহারা মানুষকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেল। যদিও সে এত দূর থেকে রাহুলকে একদমই চিনতে পারত না, কিন্তু সেই লাচার দৃশ্য তাকে এটি ভালোভাবে মনে করিয়ে দিল যে মানুষের কর্মই সবসময় তার শেষ ভাগ্য নির্ধারণ করে। সে খুব শান্তিতে নিজের চোখ বন্ধ করে নিল। ট্রেনের গার্ড এক খুব তীব্র ও গুঞ্জরিত বাঁশি বাজাল এবং বাতাসে নিজের সবুজ পতাকা শানের সঙ্গে ওড়াল। সেই শক্তিশালী লাল ইঞ্জিন এক খুব গভীর ও ভারী আওয়াজের সঙ্গে নিজের কাজ শুরু করল এবং ট্রেনের লোহার চাকা পটরিতে খুব ধীর ও মাপা গতিতে ঘোরা শুরু করল। অঞ্জলি নিজের চোখ খুলল এবং নিজের সামনে বসে থাকা নিজের নিষ্পাপ ছেলে আরবের সেই খুব সুন্দর ও মিষ্টি হাসি গভীরভাবে দেখল। এটি এক নতুন ও খুব সুন্দর সফরের খুব বড় শুরু ছিল। যেমন যেমন সেই চমৎকার ও দীর্ঘ ট্রেন সেই বিশাল স্টেশনের সুরক্ষিত এলাকা থেকে ধীরে ধীরে বাইরে বের হচ্ছিল, অঞ্জলি অনুভব করল যে সে নিজের সেই কালো ও খফনাক অতীতকে সবসময়ের জন্য পেছনে ছেড়ে যাচ্ছে। ধারাভীর সেই নোংরা ও কাদাভরা অন্ধকার গলি থেকে আজ এই শীতাতপ নিয়ন্ত্রিত ও শক্তিশালী সরকারি ট্রেন পর্যন্ত তার এই পুরো সফর তার সেই অটুট ইচ্ছাশক্তি এবং কখনো না হার মানা মেজাজের সবচেয়ে বড় সাক্ষ্য ছিল। সে সমাজের সেই সমস্ত মিথ্যা ও পচে যাওয়া প্রথাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল যেগুলো নারীদের দুর্বল মনে করে। বাইরে মুম্বাই শহরের সেই তীব্র ও মুষলধারে বৃষ্টি এখন ধীরে ধীরে কমে আসছিল। এমন মনে হচ্ছিল যে এই ভারী বৃষ্টি এই পুরো শহরের সমস্ত পুরনো পাপ, দুর্নীতি এবং সেই ভয়াবহ অন্যায়কে পুরোপুরি ধুয়ে দিচ্ছে। অঞ্জলি জানত যে তার এই নতুন ও বড় দায়িত্ব কোনো খুব সহজ কাজ একদমই নয়। তাকে ভবিষ্যতে আরও বহু বড় দুর্নীতিগ্রস্ত নেতা ও লালচি ব্যবসায়ীদের খুব কড়াকড়ির সঙ্গে মোকাবিলা করতে হবে। কিন্তু এখন তার ভেতরে আগের মতো কোনো ভয় বা পুরনো দ্বিধা একদমই বাকি ছিল না।
কর্মের দেবী আজ নিজের সবচেয়ে সঠিক ও চমৎকার বিচার পুরোপুরি করে দিয়েছিল। যে মানুষ অহংকার ও টাকার অন্ধ খিদের মধ্যে এক নিষ্পাপ জীবনকে শেষ করার নোংরা চেষ্টা করেছিল, সে আজ মুম্বাইয়ের সেই ফুটপাতে পুরোপুরি পোকার মতো ড্রেন করছিল। এবং যে বেসাহারা নারীকে সমাজ পুরোপুরি লাচার ও শেষ মনে করে নিয়েছিল, সে আজ সেই সমাজের জন্য এক খুব শক্ত ও শক্তিশালী রক্ষক হয়ে শানের সঙ্গে নিজের নতুন রাস্তায় খুব দ্রুত এগিয়ে যাচ্ছিল। রাতের সেই ভয়াবহ ও ডরাবনা অন্ধকার এখন খুব দ্রুত শেষ হচ্ছিল এবং পূর্ব দিকে সূর্যের কিছু খুব হালকা ও মিষ্টি সোনালি কিরণ মেঘ ভেদ করে বাইরে বের হচ্ছিল। এটি এক নতুন ও খুব সুন্দর সকালের খুব বড় শুরু ছিল, যা নিজের সঙ্গে এক নতুন আশা এবং বিচারের শক্তিশালী বার্তা পুরো পৃথিবীতে নিয়ে আসছিল। ট্রেনের সেই তীব্র গতি এখন আরও বেশি বেড়ে গিয়েছিল, যা সেই পুরনো অতীতের সমস্ত খৌফনাক দুঃখকে সবসময়ের জন্যে খুব দূরে পেছনে ছেড়ে যাচ্ছিল। আরব জানলা দিয়ে বাইরে দেখতে দেখতে খুব বেশি ক্লান্ত হয়ে পড়েছিল এবং সে ধীরে ধীরে নিজের মায়ের সেই সুরক্ষিত ও গরম কোলে মাথা রেখে গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। অঞ্জলি নিজের রেশমি শাড়ির এক কোমল আঁচল খুব ভালোবাসায় নিজের ছেলের উপর দিয়ে দিল, যাতে তার সেই শীতাতাপ নিয়ন্ত্রিত কামরার তীব্র ঠান্ডা একদমই না লাগে। সে নিজের সন্তানের সেই শান্ত ও গভীর শ্বাস খুব আরামে শুনতে পাচ্ছিল। এটি সেই পরম সুরক্ষা ছিল যার জন্যে সে নিজের পুরো যৌবন এবং নিজের সব কিছু খুব খুশিতে বাজি রেখে দিয়েছিল। অঞ্জলি এখন খুব ভালোভাবে এটি বুঝে গিয়েছিল যে আসল ও সত্যি শক্তি কখনো টাকা, অহংকার বা মিথ্যা সামাজিক মর্যাদা থেকে একদমই আসে না। আসল শক্তি তো এক মায়ের সেই পবিত্র ভালোবাসা এবং সেই অটুট ইচ্ছা শক্তিতে থাকে, যা নিজের সন্তানকে বাঁচানোর জন্যে পুরো পৃথিবীর সঙ্গে খুব সহজে লড়তে পারে। সে নিজের মনে ভগবানকে আরও একবার এই কঠিন ও দীর্ঘ পরীক্ষার জন্যে ধন্যবাদ দিল, কারণ সেই ভীতিজনক কষ্টই তাকে আজ এত বেশি শক্ত ও শক্তিশালী মানুষ পুরোপুরি বানিয়ে দিয়েছিল। রাহুলের সেই যন্ত্রণাবায়ক ও লাচার ছবি এখন অঞ্জলির মাথা থেকে পুরোপুরি মুছে গিয়েছিল। তার এখন সেই অহংকারী মানুষের প্রতি না তো কোনো ঘৃণা ছিল আর না কোনো ধরনের কোনো মিথ্যা দয়া বাকি ছিল। সে এখন তার জন্যে কেবল এক খুব খারাপ ও ডরাবনা স্বপ্ন মাত্র ছিল, যাকে সে এখন নিজের এই নতুন জীবনে কখনো ফেরত আসতে দেবে না। সে জানত যে রাহুল এখন তার বাকি পুরো জীবন নিজের সেই খৌফনাক ও ঘিনৌনা ভুলগুলোর ভারী বোঝার নিচে পুরোপুরি ঘুটঘুট করে মরতে চলেছে। ভারতীয় রেলের সেই বিশাল ও শক্তিশালী ট্রেন এখন মুম্বাই শহরের সেই উঁচু ইমারত ও পুরনো বস্তিগুলোকে পার করে সবুজ ক্ষেতের দিকে খুব দ্রুত এগোচ্ছিল। সূর্যের সেই সোনালি ও চমকানো আলো এখন অঞ্জলির পুরো মুখকে খুব বেশি সুন্দরভাবে আলোকিত করছিল। সে একটি খুব গভীর ও ঠান্ডা শ্বাস নিল এবং নিজের সোনালী ভবিষ্যতের দিকে খুব বেশি আত্মবিশ্বাসের সঙ্গে দেখল। অঞ্জলি এবং আরবের এই নতুন গল্প এখন এক খুব সুন্দর ও অনুপ্রেরণাদায়ক উড্ডয়ন নেওয়ার জন্যে পুরোপুরি প্রস্তুত ছিল।